লিনাক্সেস আইটি ইনস্টিটিউটের আজকের এসইও লাস্ট ক্লাসের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকের লাইভে উপস্থিত আছেন এবং পরবর্তীতে রেকর্ড ভিডিওটা দেখবেন। আমার কথা শোনা যাচ্ছে? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু জোরে কথা বলবেন। আর জি কার স্যার, জানি শোনা কোয়েশ্চেন। যাচ্ছে, শোনা যাচ্ছে। নূর, বলেন আপনার কি স্পিকার কোয়েশ্চেন। বলতেছিলাম স্যার, আমাদের ওই যে ভিডিও গুলা হয় আপনার, যেগুলা দেন, এগুলা কি ইনবক্স একাডেমি থেকে দেয় না? আপনি তো আর দেন না মনে হয়। তো না এটা স্যার, আর কি, ভিডিওটা এগুলা আর কি, যেটা আমি ডাউনলোড করি, এটা রেজুলেশনটা কম মনে হচ্ছে আর কি, বোঝা যাচ্ছে না অনেকগুলা লেখা। স্যার এক এই নাম্বার। বিষয়ে আপনার সঙ্গে ইনবক্স একাডেমিতে কথা বলতে হবে, কারণ ভিডিওগুলা মানে ওনারাই দেন। রেকর্ড আমি রেকর্ড করি, এটা ক্লাউডে চলে যায়, তারপরে ওনারা এটাকে ওনাদের চ্যানেলে আপলোড করে ওনারা দিয়ে দেন। এখানে স্যার আমার কিছু করার নাই। আর একটা প্রশ্ন ছিল, ইন- জি বল। যে এর আগে ক্লাসে বলছিলেন না, ইন্টেল এক্সটার্নাল ইন্টেল, ইন্টারনাল ইন্টেল, এক্সটার্নাল ইন্টেলটা একটু আরো ক্লিয়ার হয়নি আর কি, ক্লিয়ার হইতে পারেনি। উম, আমি আরো স্পষ্ট হইতে চাচ্ছি। এক্সটার্নাল ইন্টেল। জি এক্সটার্নাল জি। ইন্টেল বলতে তো কোনো শব্দ আমি ব্যবহার করি নাই আমার ক্লাসে, যতটুকু মনে করে। এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্কিং। ও লিঙ্ক, লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক, নাকি হ্যাঁ লিঙ্ক বলছিলাম মনে হয়। ভিডিওটা জিপ করে দেখতে হবে মনে হয়। আপনি কি রেকর্ডেড ভিডিওটা দেখছেন? দেখছি, হ্যাঁ দেখছি স্যার। দেখলে তো আপনি তো শব্দটাই বলতে পারেন না। না আসলে আপনি দেখছিলাম কালকে তো, আজকে একটু হয়তো ইয়া হচ্ছে একটু। আচ্ছা, এক্সটার্নাল, ইন্টারনাল হচ্ছে ছোটটা লিখে রাখছি আমি, এক্সটার্নাল শুধু লিখে রাখছি। আচ্ছা, ইন্টারনাল হচ্ছে আম, ভিতরগত, আর এক্সটার্নাল হচ্ছে বাহ্যিক। একটা ওয়েবসাইটের মধ্যে এক পেজ থেকে আরেক পেজের মধ্যে যে লিঙ্কগুলো থাকবে ওই ওয়েবসাইটের ভিতরে, সেগুলাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। এক্সটার্নাল লিঙ্কিং হলো ওই ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক চলে যায় এবং অন্য ওয়েবসাইট থেকে ইনবক্স একাডেমির ওয়েবসাইটে লিঙ্ক আসে, তাহলে সেটাকে এক্সটার্নাল লিঙ্কিং বলে। এটা কি স্যার আপনার মনে করেন, আমি ফেসবুকে আছি, ফেসবুক থেকে আপনার একটা লিংক দিল, এটা লিংক আপনার চলে গেলো ইউটিউবে, এটা কি, এটাও কি এক্সটার্নাল? হ্যাঁ, হ্যাঁ, এটাও এক্সটার্নাল। এবং ইউটিউব থেকে যদি আবার ফেসবুকে যায়, তখন এটা হ্যাঁ। এক্সটার্নাল লিঙ্ক। মানে একটা সাইট থেকে যে সাইটে যাবে, আবার ওই সাইট থেকে এই সাইটে আসতে হবে, এই হ্যাঁ, প্রসেসটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্কিং। বুঝতে পারছি, এক্সটার্নাল মানে আর কি বাইরেগত, আর ইন্টারনাল মানে ভিতরেগত। আচ্ছা। এক্স্যাক্টলি। আচ্ছা নূর, আর আর কোনো প্রশ্ন আছে? ইন্টেনশন, এটা আরো ক্লিয়ার করে যদি ক্লাসে একটু করতেন, তাহলে আর ভালো হতো আমার জন্য। কোনটা? ইন্টেন্ট? ইন্টেনশন। জি ইন্টেনশন? স্যার। ইন্টেনশন মানে হচ্ছে ইন্টেনশন মানে হচ্ছে আপনার, মানে বাংলা শব্দটা তো আমার মনে পড়তেছে না। ইন্টেনশন, এক সেকেন্ড, এক সেকেন্ড। ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছা বা কিছু একটা। ওয়ান সেকেন্ড। অভিপ্রায়, উদ্দেশ্য মনে হয়। উদ্দেশ্য, রাইট। ইন্টেনশন হচ্ছে উদ্দেশ্য। এক্স্যাক্টলি। অভিপ্রায় এবং উদ্দেশ্য, রাইট। হ্যাঁ। অভিপ্রায়, উদ্দেশ্য। হুম। এটা গুগল করলেই তো পারতেন। আমার মাথায় সবসময় তো বাংলা ইংলিশ, ইংলিশ টু বাংলা, আমি কি ট্রান্সলেশনে সবসময় তো মনে থাকে না। গুগল করে নিলেই তো পাওয়া যাবেন। না, মাঝে ডিকশনারিতে মাঝে আর কি দেখলেও আমি ভুলাই যাই। হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। আচ্ছা। আর কি প্রশ্ন আছে বলেন। আরো ক্লাসটা দেখতে হবে স্যার, স্যার অনেক তো আর কি অজানা। আমি স্যার আরেকটা বিষয় স্যার, আমি আসলে কেউ হয়তো বা অনেক দিন ধরে কাজ করি এখানে, আর অনেকেই আবার পুরাতন আছে, অনেকেই অনেক জায়গায় থেকে আসছে।
তো আমি কিন্তু এখানকার নতুন, ঠিক আছে। আর এইগুলা জিনিস একটু বুঝতে একটু সময় লাগবে আমার। আর বিষয়টা হচ্ছে, আমি কিন্তু তেমন যেগুলা প্রশ্ন করব, ঠিক আছে, একটু আমাকে বুঝাই বলবেন, আর কষ্ট নেবেন না, বুঝছেন? না, এখানে কষ্ট নেওয়ার কিছু নাই। আমি আসছি আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য, এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, আমি একবার না, আমি 10 বার এটাকে বলবো, কোনো সমস্যা নেই। আসলে প্রশ্ন করতে যদি ভুলও হয়, মনে করেন না, উম, উত্তর দিতেও ভুল হইতে পারে, না, প্রশ্ন করতেও ভুল হতে পারে। আমরা তো এতটুকু ভিতরে আর যাই নাই। আপনি তো সবকিছু বুঝতে পারবেন কি, কি কতটা আর কি গভীরতা আছে। জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে, নূর? না স্যার, আর কোনো প্রশ্ন নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট ক্লাস থেকে আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি ক্লাসটা শুরু করব। কথা বলেন, হ্যাঁ না কিছু বললেই তো বুঝি যে না ঠিক আছে। আপনারা যারা আছেন 8 জন, আজকে এত কম কেন? অলরেডি 8টা 43 বাজে। আমার মনে হয় আমরা ওয়েট না করি, আজকের ক্লাসটা একটু লম্বা হবে। সো আমার মনে হয় আমি ক্লাসটা শুরু করি। এক্সকিউজ মি। কিছু শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করি। অন পেজ এসইও, আমি বলেছিলাম যে বেশ কিছু এসইও পার্ট আছে আজকে। এসইও মানে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, তারপরে আরো কিছু আছে, আমি বলেছিলাম এক্সপ্লেন করব। সো আজকের ক্লাসে এই জিনিসগুলো আমি একটু দ্রুত বলে যাব। অন পেজ এসইও রেফার্স টু অল অপটিমাইজেশন অ্যাক্টিভিটিস ডান ইনসাইড ইওর ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের ভিতরে যে ধরনের এসইও করার राज জন্য रात যে हैं का क्या है का কিছু বলবেন, का भी हिंदी के तुझ का কিছু तो बुरा বলবেন, बोल নূর ইসলাম কিছু বলবেন? আচ্ছা, আমি হুমায়ুন কবিরকে আর নূরকে, দুইজনকে পারমিশন দিলাম, এই দুইজন কথা বলতে পারবেন। বাকিদেরকে মিউট করে দিছি। এক্সকিউজ মি। তো আমরা ক্লাসে চলে আসি। ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ থাকে, সেই পেজগুলোর মধ্যে গুগলের নিয়ম অনুযায়ী যে টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। এর মধ্যে আছে ইউজিং রাইট কিওয়ার্ডস, অপটিমাইজিং টাইটেল, মেটা ডেসক্রিপশন। আমি আজকে আপনাদেরকে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কিভাবে গুগলের নিয়ম অনুযায়ী 2026 এবং 2025 অনুযায়ী লিখতে হয় সেটা দেখাবো। রাইট কিওয়ার্ড চুজ কিভাবে করতে হয় এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি, একটু দেখে নেবেন।
ইমেজেস অপটিমাইজেশন আমি দেখাইছি, ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং আমি সম্পর্কে বলেছি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো দরকার হয় অন পেজের জন্য। মানে ওয়েবসাইটের ভিতরে এক পেজ থেকে আরেক পেজ, মনে করেন হোম পেজ থেকে অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজ থেকে কন্টাক্ট আস পেজ, এইভাবে যতগুলা পেজ থাকবে এক পেজ থেকে আরেক পেজের মধ্যে আপনাদের অবশ্যই লিঙ্কিং রাখতে হবে, এবং এটা গুগল পছন্দ করে। গোল কি, মানে এটার সুবিধা কি? হেল্প সার্চ ইঞ্জিনস আন্ডারস্ট্যান্ড ইয়োর কন্টেন্ট বেটার অ্যান্ড ইমপ্রুভ র্যাঙ্কিংস। সার্চ ইঞ্জিন এটা ভালো বুঝতে বুঝতে সহজ হয় এবং আপনাকে ভালো র্যাঙ্ক দেয় সার্চে। যদি কেউ সার্চ করে আপনার ওয়েবসাইট রিলেটেড কোনো সার্ভিস অর প্রোডাক্ট এবং আপনার ওয়েবসাইটটা যদি সেই রিলেটেড সার্ভিস অর প্রোডাক্টের মধ্যে হয়, তাহলে আপনার সেই পেজটা গুগলের ফার্স্ট পেজে আসতে সহযোগিতা করে। Off-page SEO includes all activities done outside your website to build authorities and trust. This maintain includes backlinks, social signals, brand materials, influencer outreach, and guest posting. Off-page মানে হলো পেজের বাইরে, ওয়েবসাইটের বাইরে। ওয়েবসাইটের মধ্যে যতগুলা পেজ থাকে, এটা কে আঁকাআঁকি করতেছেন? এই আঁকাআঁকি তো কিভাবে বন্ধ করতে হয় আমি জানেন, আপনারা এগুলো কইরেন না প্লিজ, এগুলো কইরেন না, হ্যাঁ। আঁকাআঁকি করেন না। আর কোনো কাজ নাই, ক্লাসে আসছেন, ক্লাস করতে আসছেন তো নাকি? আঁকাআঁকি না করে আমার কথা শুনেন আমি কি বলতেছি। অফ পেজ ইনক্লুডস অল অ্যাক্টিভিটিস আউটসাইড ইয়োর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের মধ্যে হোম পেজ থাকে, অ্যাবাউট আস থাকে, কন্টাক্ট আস পেজ থাকে, এগুলোর মধ্যে যেগুলা করবো সেগুলোকে অন পেজ এসইও বলে। আর অফ পেজ, পেজের বাইরে, ওয়েবসাইটের বাইরে, যেমন লিঙ্কিং করব, এক্সটার্নাল লিঙ্কিং করব, সিগন্যাল, ব্র্যান্ড মেনশন, ইনফ্লুয়েন্সার আউটরিচ, সোশ্যাল মিডিয়া পোস্ট, গেস্ট পোস্টিং, অন্যান্য ওয়েবসাইটে, রিলেটেড কোনো ওয়েবসাইটে, মনে করেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং শেখানোর জন্য একটা ওয়েবসাইট, এবং আরো একটা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ওয়েবসাইটকে যদি আপনি, আরো একটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইট সম্পর্কে ব্লগ সেকশনে, ব্লগটা গত ক্লাসে আমি এক্সপ্লেন করেছি, ব্লগ সেকশনে যদি লেখা হয় এবং ওইখানে লিঙ্ক দেওয়া হয় এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসে, তখন এটাকে ব্যাকলিঙ্ক হিসেবে ধরা হয়। তবে এই ব্যাকলিঙ্কিংটা ডিপেন্ড করে ওই ওয়েবসাইটের অথরিটি কি, অথরিটি কিসের উপর ডিপেন্ড করে? ডোমেইন ওয়েবসাইট, তার ওয়েবসাইটের র্যাঙ্কিং কি আছে গুগলে, সে কি পরিমাণ এসইও করছে, কত ভালো এসইও করছে, এটার উপর ডিপেন্ড করে গুগল এটাকে ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে। These are off-page SEO. Fine. Technical SEO. Technical SEO focus on optimizing backend and technical structure of your website, such as site speed, mobile friendliness, crawlability, indexing, XML sitemap, schema markup, and fixing errors. অনেক ধরনের এরর থাকে ওয়েবসাইট তৈরি করার সময়, সেই এরর গুলাকে খুঁজে বের করতে হয় কোথা থেকে, আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। সেই এরর গুলাকে ফিক্স করা, তারপরে ব্যাকলিঙ্ক, টেকনিক্যাল স্ট্রাকচার, ওয়েবসাইট সাচ এজ সাইট স্পিড, একটা ওয়েবসাইটের স্পিড কতটুকু, মোবাইল ফ্রেন্ডলিনেস মানে মোবাইলে যখন সেই ওয়েবসাইটটা ওপেন করা হয় সেটা দেখতে কেমন হয়, সাইজিং রিসাইজিং হয় কিনা, ক্রোলেবিলিটি মানে হলো কোনো সার্চ ইঞ্জিন যখন আপনার এখানে আসে সে সহজেই এবং খুব দ্রুত ক্রল করতে পারে না কিনা, এবং তাকে সেই ক্রলিং এর জন্য আপনি সেই পারমিশন দিচ্ছেন কিনা। ইন্ডেক্সিং, এক্সএমএল সাইট ম্যাপ, সাইট ম্যাপের আমি এক্সপ্লেনেশন করেছিলাম এর আগে, যে একটা ম্যাপের মতো থাকে, কোন পেজ, কতগুলা পেজ আছে, কোন পেজের সঙ্গে কোন পেজের কানেকশন আছে, এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করা হয় সাইট ম্যাপের মাধ্যমে। অ্যাজ এন এক্সাম্পল, সাইট ম্যাপটা দেখতে কেমন হয় আমি একটা সাইট ম্যাপের এক্সাম্পল দেখাই। মনে করেন এটা একটা এক্সাম্পল ওয়েবসাইট এবং এটা হচ্ছে সাইট ম্যাপ। এই যে সাইট ম্যাপে কি হয়, ওয়েবসাইট নেম ফরওয়ার্ড স্ল্যাশ সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML, এক্সটেনশনটা অবশ্যই XML হইতে হবে। এখানে কি আছে, কোন পেজ, সাইট ম্যাপের মধ্যে কি কি পেজ আছে, কোন পেজের সঙ্গে কোন পেজের রিলেশন, কতগুলা পেজ আছে, এই জিনিসগুলা গুগল ক্রোলার কি আমি আপনাদেরকে এর আগে মেনশন করেছিলাম, আগের ভিডিওটা একটু দেখে নেবেন। কোন পেজে কি আছে, ওই পেজের মধ্যে তথ্য কি কি আছে, এই সাইট ম্যাপটা তৈরি করতে হয়, তৈরি করার পরে গুগলে সাবমিট করতে হয়। ফাইন, কোথায় সাবমিট করতে হয় সেটাও আমি আজকে দেখাবো। মোবাইল ফ্রেন্ডলিনেস বলতে কি বুঝি? মোবাইল ফ্রেন্ডলিনেস বলতে আমরা বুঝি, ইনবক্স একাডেমির ওয়েবসাইট জানি না আজকে ওপেন হবে কিনা, হবে না। মোবাইল ফ্রেন্ডলিনেস মানে হলো কোনো একটা ওয়েবসাইটকে যদি আপনি মোবাইলে খোলেন, সেটা খোলার পরে আপনার মোবাইলে সেই
ওয়েবসাইটটার তথ্যগুলা এটা রিঅ্যারেঞ্জ হচ্ছে কিনা। এই যে লেখাগুলা দেখেন, আমি যখনই স্ক্রিনটাকে বড় করতেছি এই স্ক্রিন সাইজ অনুযায়ী পিকচার রিসাইজ হয়ে যাচ্ছে, টেক্সট বড় হচ্ছে, টেক্সট ছোট হচ্ছে। এটাকে বলে মোবাইল ফ্রেন্ডলিনেস। এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট যখন করা হবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই মোবাইল ফ্রেন্ডলিনেসটা কাজ করে। যখন আমি যেটা বড় করতেছি এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে স্ক্রিন সাইজের সঙ্গে এটা অ্যাডপ্ট হয়ে যায়। স্ক্রিন সাইজ মানে একটা পাত্রে আপনি যে পাত্রেই পানি রাখেন না কেন, ওই পাত্রের আয়তন অনুযায়ী, ওই পাত্রের পাত্রের জায়গা অনুযায়ী পানিটা ভরাট হয়ে যায়। অনেকটা এরকম যে আপনি যে স্ক্রিনেই খুলেন না কেন, মোবাইলে হোক, ট্যাবে হোক, ল্যাপটপে হোক, 22 ইঞ্চি মনিটরে হোক, 50 ইঞ্চি মনিটরে হোক, এটা রিসাইজ হয়ে যাবে। দ্যাটস কল্ড মোবাইল ফ্রেন্ডলিনেস। ওকে, আই হোপ আমি বোঝাইতে পারছি। তারপরে আরো কিছু ক্রোলেবিলিটি বললাম। ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে হলো আমরা যখন গুগলে সাবমিট করি, এটা কোথায় সাবমিট করি? গুগলের একটা টুল আছে, এটাকে বলে গুগল সার্চ কনসোল। এটাকে বলে গুগল সার্চ কনসোল। এটা হচ্ছে গুগল প্রোভাইডেড একটা টুল। ওই যে একটা গল্প বলছিলাম না যে গুগল মামাকে, গুগল মামা যখন আমি তোমার সব নিয়ম ফলো করছি এবং ফলো করে আমি তুমি যে যে নিয়মের কথা বলছো অন পেজ অফ পেজ টেকনিক্যাল সবকিছু করছি, করার পরে আমি এখন এটাকে তোমার কাছে সাবমিট করতে চাই, তুমি আমাকে একটা র্যাঙ্ক দাও। এখানে এসে অ্যাড প্রপার্টি করে ডোমেইনের নাম লিখে তারপরে কন্টিনিউ করে প্রপার্টি লিখলে, ঠিক এজ অ্যান এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট এখানে অ্যাড করেছি। ইনসাইটস মানে তথ্য, গত 28 দিনে কে কে ভিজিট করছে, 7 দিনে কে কে ভিজিট করছে, 3 মাসে কত ভিজিটর আসছে, পারফরমেন্স কি পারফরমেন্স হচ্ছে, 7 দিনের কি পারফরমেন্স, 3 মাসের কি পারফরমেন্স, আপনি আরো দেখতে পারবেন। কাস্টম একদম ডেট রেঞ্জ অনুযায়ী, ইয়ার অনুযায়ী আপনি এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এইখানেই বোঝা যায় যে আসলে গুগলের র্যাঙ্কিং পেজ, কোন পেজ র্যাঙ্ক হচ্ছে, কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক হচ্ছে। এই জিনিসগুলা এই গুগল সার্চ কনসোলে আসার পরে অন অন পেজ অফ পেজ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যত নিয়ম আছে সবকিছু করার পরে এখানে সাবমিট করতে হয়। সাবমিট করার পরে গুগল সময় নেয় 72 থেকে 78 আওয়ার্স ম্যাক্সিমাম, ইট ডিপেন্ডস, এবং 1 সপ্তাহ লাগতে পারে, 15 দিন লাগতে পারে। এটা গুগলের উপরে নির্ভর করে কখন গুগল ক্রলার আইসা এই ইনফরমেশনগুলা সে সাবমিট করবে, তখন আপনি এখানে তথ্য দেখতে পারবেন। দেখেন এখানে লেখা আছে প্রসেসিং ডাটা, প্লিজ চেক ব্যাক এগেইন ইন এ ডে অর সো। একদিন পরে অথবা 2-3 দিন পরে আইসা তুমি চেক করো, তখন আমি তোমাকে এই তথ্যগুলো দেখাবো। এটা মাত্র সাবমিট করা হয়েছে, এই জন্য এটা এখানে এরকম দেখাচ্ছে। ওকে, সো ইন্ডেক্সিং, এই যে তথ্যগুলা, এই তথ্যগুলা আমরা কোথায় দেখতে পারবো, ফিক্স করতে পারবো? সাইট স্পিড আরেকটা আছে, গুগল পেজ, গুগল পেজ স্পিড, এগুলা বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক কিভাবে করতে হয়? একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে স্টার সাইনে ক্লিক করলে বুকমার্ক বার এখানে চলে আসবে। আমার এখানে অনেকগুলো আছে, যখন আপনার এটা হবে এখানে নিচে চলে আসবে। ফাইন। এখানে যদি আমি ইনবক্স একাডেমির সাইট স্পিড মানে এটার স্পিড কত, মানে কেউ যদি এইটাতে ঢুকে, একটা ওয়েবসাইটে আপনি দেওয়ার পরে এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, তার মানে ইটস ফেইলড, মোবাইলেও ফেইল, ডেস্কটপেও ফেইল। ওকে, আচ্ছা আমি যদি আরেকটা ওয়েবসাইট এখানে লিখি, লেটস সে এখানে যদি আরেকটা ওয়েবসাইট দেই, দুইটাতে ডেস্কটপে কেমন, মোবাইলে কেমন, কতটুকু ফাস্ট, কি কি ইস্যু আছে, এই বিষয়গুলো এখানে অ্যানালাইজ করতে পারবেন। অ্যানালাইজ করে এই জিনিসগুলোকে ফিক্স করে কারা? ডেভেলপাররা ফিক্স করে। ফাইন। মোবাইল এবং ডেস্কটপ এই ইনফরমেশনগুলো এখানে আপনারা দেখতে পারবেন। ডায়াগনোস পারফরমেন্স ইস্যুস, গুগল চেক করতেছে, আমি যে নতুন ইউআরএলটা দিছি এটা গুগল চেক করে দেখবে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। মোবাইলে মোবাইলে যদি কেউ ভিজিট করে সেটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ডেস্কটপে যদি কেউ ভিজিট করে, দুইটা কিন্তু ভিন্ন, মোবাইলে এবং ডেস্কটপে আলাদা আলাদা তথ্য দেখায়। ওকে, ফাইন। এটা একটু সময় লাগতেছে, আমি একটু ব্যাকে চলে আসি। আমি যদি ইনবক্স একাডেমিকটা একটু সার্চ করি, আবার এটা খুব দ্রুত চলে আসছিল, আমি এটা একটু দেখি। এখানে দেখেন এই যে পারফরমেন্স কি অবস্থা, পারফরমেন্স কি অবস্থায় আছে। তারপরে অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস মানে কি? এসইওর বেস্ট প্র্যাকটিস, এসইও করা হয়েছে, বাট এসইওর যে বেস্ট প্র্যাকটিস, যে সঠিক নিয়ম, বেস্ট প্র্যাকটিস বলতে এখানে সঠিক নিয়মের কথা বলা হয়েছে, এটা অবশ্যই 90+ হইতে হবে। 90+ হইলে ভালো। অ্যাক্সেসিবিলিটি মানে, মানে গুগলের ক্রোলার
কি কতটুকু অ্যাক্সেস করতে পারতেছে, এটার মধ্যে সমস্যা আছে। পারফরমেন্স মানে ওয়েবসাইট কত দ্রুত লোড হয়, পারফরমেন্স অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কোডে লেখা হয়েছে, মোবাইলের মধ্যে কি সমস্যা আছে, কোন কোন ছবিগুলা কোন সেকশনটা লোড হইতে বেশি সময় লাগতেছে, এইখানে এই তথ্যগুলা দেখাচ্ছে। তো এই জিনিসগুলা যখন আপনি অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনি সাইট ওনারকে দিবেন, সে তার ওয়েব ডেভেলপারের মাধ্যমে এটাকে ফিক্স করে দিবে। ওকে, এই টুলগুলোর কথা মনে রাখবেন, গুগল পেজ স্পিড গুগলে লিখলে আপনি পেয়ে যাবেন। লোকাল এসইও হেল্প বিজনেসেস অ্যাপিয়ার ইন লোকাল সার্চেস ফর পিপল নিয়ার বাই। ইট ইনক্লুডস অপটিমাইজিং গুগল বিজনেস প্রোফাইল, লোকাল লোকাল সিচুয়েশন রিভিউজ, ন্যাপ কনসিস্টেন্সি। ন্যাপ আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছি না অন্য ক্লাসে বলেছি আমার মনে নাই, তারপরে আমি বলে ফেলি। ন্যাপ মানে হচ্ছে এন স্ট্যান্ডস ফর নেম, এ স্ট্যান্ডস ফর অ্যাড্রেস, পি স্ট্যান্ডস ফর ফোন নাম্বার। আপনি ওয়েবসাইটে যে নাম দিবেন, যে অ্যাড্রেস দিবেন, যে ফোন নাম্বার দিবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা জায়গায়, গুগল মাই বিজনেসে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মানে একই নাম একই অ্যাড্রেস। আপনি ফোন নাম্বার কোথাও লিখলেন ++880171, আবার কোথাও দিলেন 0171 +88 দেন নাই, নো, এটা করা যাবে না। প্রত্যেকটা ফোন নাম্বার প্রত্যেকটা অ্যাড্রেস যেভাবে যে জায়গায় দিবেন সব জায়গায় একইভাবে দিতে হবে, এটাকে বলে ন্যাপ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কনসিস্টেন্সিটা গুগল পছন্দ করে। ইমপ্রুভ ভিজিবিলিটি, এটার গোল কি? ইমপ্রুভ ভিজিবিলিটি লোকাল বেসড সার্চেস লাইক রেস্টুরেন্ট নিয়ার মি। আপনাদেরকে আমি বলেছিলাম নিয়ার মি, লোকাল 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 বিজনেস, লোকাল লোকাল এসইও করার জন্য, ওয়েবসাইটের জন্য, মনে করেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের ঢাকা সিটির জন্য, এটা একটা লোকাল, বাংলাদেশের লোকাল বিজনেস কোথায় থাকে, এটা ঢাকার সিটির মধ্যে এই বিজনেসটা, সে ঢাকার বাইরে আর কোথাও সে এই সার্ভিসটা দেয় না, তখন এটাকে লোকাল বিজনেস বলা হয়। লাইক এ রেস্টুরেন্ট, কোনো একটা রেস্টুরেন্ট নিশ্চয়ই তার 5 মাইল রেডিয়াস অথবা 10 মাইল রেডিয়াসের মধ্যে ডেলিভারি দেয়, এর বাইরে সে দিতে পারবে না। এইভাবে ডিপেন্ড করে লোকাল বিজনেসের উপরে। ফাইন, তো আচ্ছা, এই লোকাল প্রোফাইল, লোকাল জিএমবি, জিএমবি এটাকে সংক্ষেপে বলে জিএমবি, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসটার একটা এক্সাম্পল আমি দেখি। গুগল মাই বিজনেস প্রোফাইলে যদি আমি চলে আসি, 1 সেকেন্ড, এই যে এখানে এসে আপনার বিজনেসের নাম দিতে হবে। তারপরে যদি আপনি বিজনেসের নাম দেন আপনাকে কন্টিনিউ করবে, তারপরে বলবে অনলাইন রিটেল লোকাল স্টোর সার্ভিসেস। অ্যাকচুয়ালি ওই বিজনেসটা কি ডিপেন্ড করে সেটার উপর ভিত্তি করে আপনাকে তথ্যগুলো দিতে হবে, বিজনেসটা কোন টাইপের। এইভাবে গুগলে এই বিজনেস প্রোফাইলটাকে তৈরি করতে হয়। ক্যাটাগরি কি, মনে করেন রেস্টুরেন্ট, আপনি রেস্টুরেন্ট লিখলে রেস্টুরেন্ট চলে আসবে, এবং যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরি দিবেন, তারপরে অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবে একটা ভেরিফিকেশন কোড। ওই যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে করতেছেন সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবে ওই কোডটা, লাস্টে সেই কোডটা বসাই দিলে একটা গুগল মাই বিজনেস তৈরি হয়। গুগল মাই বিজনেসটা দেখতে কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেটস ডু ইট। এই যে, ও, 1 সেকেন্ড, গুগল মাই বিজনেস প্রোফাইল। আরে, ওকে, এই যে, তো এটা একটা প্রতিষ্ঠানের, এই যে আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন ঠিক এইভাবে
একটা লোকাল বিজনেস তৈরি হয়। এই যে ওয়েবসাইট, ডিরেকশন, শেয়ার, কল, সব তথ্য দেওয়ার পরে এই তথ্যগুলা এখানে হয় এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে এখানে অ্যাড করতে হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই গুগল মাই বিজনেসটাকে লোকাল বিজনেস এবং ইন্টারন্যাশনাল বিজনেস যাই হোক না কেন, এই লোকাল বিজনেস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই তৈরি করতে হবে প্রত্যেকটা বিজনেস যাদের জন্য আপনি এসইও করবেন। মেজর, আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন, মেসেজ দেন। কারো কি কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? মেসেজ দেন, ইয়েস নো কিছু একটা বলেন। কতজন আছেন আজকে ক্লাসে? মাত্র 9 জন। আচ্ছা, নাই কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে মেজর, আচ্ছা আমি একবারে শেষ করে, আপনারা খাতা কলম নিয়ে বসেন। কে জানি দুইটা মেসেজ দিছেন, নাই, ওকে ফাইন। আচ্ছা আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, যদি কোনো প্রশ্ন থাকে ওই জায়গাটাকে নোট করে রাখেন। তাহলে হবে কি, আমি এই পুরা শীটটা শেষ করার পরে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। আমি একবারে পড়ে যেতে যাচ্ছি কারণ অনেকগুলো জিনিস আমাকে আজকে বলতে হবে। মেজর গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস 2025, গুগল র্যাঙ্কের জন্য মেজর ফ্যাক্টর কি কি? 2025 তো শেষ, আরেক মাস সময় আছে, নভেম্বর তো অর্ধেক চলে গেছে, ডিসেম্বর মাসটা আছে, এবং 2026 কি কি বিষয়ের উপরে ফ্যাক্টর, মানে কোন কোন বিষয় গুগল বেশি প্রাধান্য দেয় সার্চ ইঞ্জিনে, এবং কিভাবে আপনি একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফার্স্টে নিয়ে আসবেন। এখানে কোন কোন মেজর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড রিলিভেন্স, আপনি যে ওয়েবসাইট, যে সার্ভিস আর প্রোডাক্টের জন্য ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইটের কন্টেন্টটা কতটুকু রিলিভেন্ট, কতটুকু ইউনিক, এবং অন্য ওয়েবসাইট থেকে কপি পেস্ট করেন নাই, এইটা ডিপেন্ড করে। ভেরি ইম্পর্টেন্ট। স্যাটিসফাইং কন্টেন্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট পেজ সার্চ, কনসিস্টেন্ট পাবলিকেশন অফ স্যাটিসফ্যাকশন কন্টেন্ট ইজ ওয়ান অফ দ্য টপ ফ্যাক্টরস। যে কথাটা আমি বললাম, অবশ্যই ইউনিক হইতে হবে লেখাটা। ওয়েবসাইটের জন্য কন্টেন্ট কিভাবে লিখতে হবে? ও গড, কন্টেন্ট লেখাটা আর একদিন কন্টেন্ট রাইটিং এর মডিউলে দেখাইতে হবে। আচ্ছা, ফ্রেশনেস, আজকে আপাতত এই বিষয়গুলো, ফ্যাক্টরগুলো একটু মনে রাখেন, বোঝার চেষ্টা করেন। কন্টেন্ট রাইটিং এর জন্য আমি জানি না মডিউল আছে কিনা, দেখাইতে হবে। ফ্রেশনেস, রেগুলারিটি, আপডেট কন্টেন্ট ইজ মোর ভ্যালুয়েবল, পেজেস আপডেট অ্যাট লিস্ট ওয়ান্স এ ইয়ার টেন টু র্যাঙ্ক বেটার। মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, করে এটার আর কোনো চেঞ্জ করলেন না, লেখা চেঞ্জ করলেন না, আপনি নতুন কি প্রোডাক্ট আনলেন সেগুলা দিলেন না, নতুন কি প্রোডাক্ট আসলো এই বিষয় সম্পর্কে আপনি কিছু লিখলেন না, 5 বছর 6 বছর একই কন্টেন্ট দিয়ে চালাচ্ছেন, নো, এটা করা যাবে না। টাইম টু টাইম আপনার কন্টেন্ট আপনার বিজনেস নেচারের সঙ্গে আপডেট করতে হবে। সিমেন্টিক সার্চ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, গুগল এআই, এনএলপি মডেলস, মানে গুগলের যে এআই আছে, এনএলপি মডেলস ইন্টারাপ্ট কন্টেন্ট মোর ডিপলি। ইটস নো লঙ্গার জাস্ট অ্যাবাউট কিওয়ার্ডস বাট কন্টেন্ট ইন্টেন্ট অ্যান্ড হাউ ওয়েল ইয়োর কন্টেন্ট আনসার রিয়েল ইউজার নিডস। মানে হইল, এখন আপনি আরেকটা কথা বলি, সিমেন্টিক সার্চ মানে গুগলের একজন মানুষের যেটা প্রয়োজন সে ওইভাবেই সার্চ করতেছে, কিওয়ার্ড ভিত্তিক চিন্তা করে সে সার্চ করতেছে না। একজন নর্মাল ইউজার যখন খুঁজে লেটেস্ট ফোন ইন লেটেস্ট ফোন লেটেস্ট চিপ ফোন ইন বাংলাদেশ, সে তার মতো করে সার্চ করে। তো ওই তার মতো করে চিন্তা করে কিওয়ার্ড গুলাকে দিতে হবে, এই কথাটাই বলা হয়েছে। এবং এই ধরনের ন্যাচারাল সার্চকে যদি আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে পারেন, ওই কন্টেন্টের মধ্যে কোয়েশ্চেন আনসার রাখতে পারেন, তখনই এটাকে সিমেন্টিক সার্চের সঙ্গে আপনার ওয়েবসাইট ম্যাচ করবে, এবং এটা গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অনেক। একটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে কখনোই গুগলের সার্চ আসে না, অনেকগুলো ফ্যাক্টর, সেই অনেকগুলো ফ্যাক্টরকেই আমি এক্সপ্লেন করতেছি আজকে। ইউজার এক্সপেরিয়েন্স, এটাকে সংক্ষেপে বলা হয় ইউএক্স, ফুল ফর্ম হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। পেজ এক্সপেরিয়েন্স মানে, এক্সকিউজ মি, আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে আপনি ডিজিটাল মার্কেটিং খুঁজতেছেন, সেটা খুঁজেই পান না, কোথায় আছে, কোর্সেস সেন্টারও নাই, কোথাও নাই। সো এইটাকে বলে এক্সপেরিয়েন্স, হুইচ ইজ ব্যাড এক্সপেরিয়েন্স। আমি গুগল থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলাম, ডিজিটাল মার্কেটিং এর কোর্সের বিস্তারিতই আমি পাচ্ছি না, সো দ্যাটস আ ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। আমি ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি যে কোর্সটা খুঁজতেছি সেই কোর্সের তথ্য বিস্তারিত আমি পেয়ে গেছি খুব সহজেই, এটাকে বলা হয়
গুড ইউজার এক্সপেরিয়েন্স, এই ধরনের গুড ইউজার এক্সপেরিয়েন্স ওয়েবসাইটে অবশ্যই রাখতে হবে। কোর ওয়েব ভাইটালস, ভেরি ইম্পর্টেন্ট, এটা ইন্টারভিউতে কোয়েশ্চেন আসে। ইভেন আপনার সঙ্গে ক্লায়েন্ট যখন অনলাইনে কথা বলবে, কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে যাবেন, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ কোর ওয়েব ভাইটালস। কোর ওয়েব ভাইটাল বলতে তুমি কি বোঝো? মেট্রিক্স লাইক লার্জেস্ট কন্টেন্টফুল পেইন, এলসিপি বলা হয়, এটাকে এলসিপি বলা হয়, অর কমিউলেটিভ লেআউট শিফট অর সিএলএস, অ্যান্ড রেসপন্সিভনেস ইজ আইএনপি, রিমেইন ভেরি ইম্পর্টেন্ট। মানে হলো, একটু আগে যে আমরা একটা সার্চ করলাম কোথায়, গুগল পেজ স্পিডে, এখানে এনএলপি চলে গেছে। লার্জ কন্টেন্টফুল এবং এনএলপি, এই যে এলসিপি, আইএনপি, সিএলএস, এই জিনিসগুলাকে, এই যে লার্জ কন্টেন্টফুল পেইন্ট, এটা কতটুকু কতটুকু আপনার ইউজারের মানে কতটুকু মিনিমাইজ করা আছে। এই গ্রিন মানে হলো ভালো, ইয়েলো মানে মোটামুটি ভালো না, ডেঞ্জার জোনে, আর রেড মানে হচ্ছে ভেরি ডেঞ্জার জোন। সো এটাকে 3.4 সেকেন্ড মানে হলো অনেক সময়। মানে আপনার এই ওয়েবসাইটে এমন কিছু পিকচার আছে যেগুলা অনেক ভারী, এগুলা লোড হইতে এত সময় নেয়, যেখানে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাচ্ছে। কিসে? মোবাইল ডিভাইসে। আমার এখানে কিন্তু মোবাইল ডিভাইস সিলেক্ট করা। আর যদি ডেস্কটপে আসি, সেই ডেস্কটপের কি অবস্থা? ডেস্কটপে ডেস্কটপে অবস্থা, এই যে ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট ডেস্কটপে ঠিক আছে, বাট মোবাইলের মধ্যে প্রবলেম আছে। সো এই জিনিসগুলোকে এলসিপি, আইএনপি, এনএলপি, এই জিনিসগুলোকেই বলা হয়েছে যে যখন ইউজার এক্সপিরিয়েন্স, মানে আমি একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, যেমন এই যে ইনবক্স একাডেমি, এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, তখন আমি ইনবক্স একাডেমিতে যাব না, এই যে কানেকশন টাইম আউট, আমি জানি না আমার এখান থেকে কখনো আমি ঢুকতে পারি না জুমে থাকা অবস্থায়, সামথিং ইজ রং। এনিওয়েজ, তো এই যে আমি তখন তো এর ওয়েবসাইটে যাবোই না, কারণ আমি ওয়েবসাইটে গেছিলাম এই তথ্যগুলো দেখার জন্য, যে এখানে কি কি আছে, কি কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং কোর্সের বিস্তারিত কি, এই তথ্যগুলো দেখতে গেছিলাম। সো এই সব কিছু মিলাই হয় ইউজার এক্সপিরিয়েন্স, পেজ স্পিড, পারফরমেন্স, কত দ্রুত এটা লোড হয়, মোবাইল ফাস্ট, মোবাইল ফ্রেন্ডলি কিনা, আমি মোবাইল দিয়ে ঢুকি, সবাই তো আর কম্পিউটারে ঢুকে না, সবার হাতে স্মার্টফোন। সো স্মার্টফোন দিয়ে যখন সে ব্রাউজ করতেছে, কত দ্রুত এটাকে লোড হচ্ছে, গুগল এগুলো পছন্দ করে। engagement metrics, signals like dwell time, bounce rate, click through rate, মানে কতজন গুগল থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসলো, কত সময় থাকলো, ঢুকেই কি বের হয়ে গেল কিনা। ঢুকেই বের হয়ে যাওয়াটাকে বাউন্স রেট বলে। বাউন্স মানে কি? একটা বলস যখন, ক্রিকেট ক্রিকেট খেলার কথা তো সবাই শুনছেন, বল বাউন্স হয় কখন? মাটিতে পড়ে উপরের দিকে উঠে, যেটাকে বাউন্স বলস বলে, তাই না? তো যখন কোনো ওয়েবসাইটে ঢুকেই আমরা 3 সেকেন্ডের আগেই এটাকে ক্লোজ করে ফেলি, তখন এটার বাউন্স রেট বেড়ে যায়। আচ্ছা, এই বাউন্স রেটটা কিভাবে আমরা চেক করতে পারি? ওকে, ফাইন। এই বাউন্স রেটটা একটা টুল আছে, সিমিলার ওয়েব। এই সিমিলার ওয়েবটাকে যদি আপনি চেক করেন, এখানে বাউন্স রেট দেখাবে আপনাকে। ফর দিস পেজ দ্যার ইজ নো বাউন্স রেট। এটাকে যদি আসি আমি, 1 সেকেন্ড, এখানে দেখেন। আরে আচ্ছা, আমার লিমিট হয়ে গেছে আজকে। আপনারা যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন, আমার বিশ্বাস আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, সিমিলার ওয়েব বলে একটা এক্সটেনশন আছে। এখানে আসার পরে দেখবেন বাউন্স রেট 40%, 35%, 60%, 70%। মানে এটা যত কম হবে, যেমন 20%, 25%, এটা যত কম হবে তত মানে তত ভালো। বাউন্স রেট যত কম হবে, যত পার্সেন্টেজ কম হবে, তত এটা ভালো। ঠিক আছে? এই বাউন্স রেটটা কখন কমে? যখন ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় এবং ওয়েবসাইটে কন্টেন্ট ভালো থাকে, আপনি তথ্যগুলা ঠিক মতো দেন, ইউজার যা খুঁজতেছে সেটা
সেটা থাকে, তখন ইউজাররা খুব দ্রুত ওয়েবসাইট থেকে যায় না, এবং যত বেশি সময় ইউজাররা ওয়েবসাইটে থাকবে এবং ক্লিক করে যাবে, সেটাকে তত বাউন্স রেট আপনার কমবে। ব্যাকলিংকস, লিঙ্ক অথরিটি, হাই কোয়ালিটি ব্যাকলিংকস রিমেন ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে বললাম, আপনি যে ওয়েবসাইটে পাবলিশ করেছেন, যেমন ফেসবুকে যদি ইনবক্স একাডেমির কোনো লিঙ্ক থাকে, অবশ্যই থাকে ফেসবুকের বিজনেস পেজে, প্রত্যেকটা বিজনেস পেজে ওয়েবসাইটের ইউআরএল দেওয়া যায়। তো ওইটাকেও কিন্তু গুগল একটা ব্যাক লিঙ্ক হিসেবে ইউজ করে। আর ফেসবুক অনেক পুরনো, অনেক ইউজার, অনেক ভিজিটর, ডোমেইন নেম অনেক পুরনো, কন্টেন্ট অনেক ভালো, এই জন্য এটার ডোমেইন অথরিটি বলা হয়। এই ওয়েবসাইটের অথরিটি অনেক ভালো, এই জন্য যে ওয়েবসাইটের অথরিটি অনেক ভালো হবে, তখন গুগল এটাকে তত ভালো ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে। লিঙ্ক ডাইভার্সিটি, নট জাস্ট ওয়্যার লিঙ্ক কামস ফ্রম, but the diversity of them, different domains, type of content, context matter। এই জিনিসগুলা অবশ্যই ম্যাটার করে, কারণ মনে করেন এখানে কথাটা কি বলছে, লিঙ্ক ডাইভার্সিটি, শুধু একটা ওয়েবসাইটে না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, তবে সামঞ্জস্যপূর্ণ নিশ রিলেটেড ওয়েবসাইট থেকে অবশ্যই আপনার ওয়েবসাইটে লিঙ্ক থাকতে হবে। কোন লিঙ্ক? এক্সটার্নাল লিঙ্ক। অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে, যেমন প্রথম আলো হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, blogger.com হইতে পারে, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আসে তখন এটাকে লিঙ্ক ডাইভার্সিটি বলা হয়। Trustworthiness, link sites, Google values link from credible or authoritative ওয়েবসাইটস। তার মানে হইলো, যেমন ফেসবুক একটা ক্রেডিবল ওয়েবসাইট, এটার ক্রেডিবিলিটি আছে এবং এটা বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইট, এখানে অনেক ভিজিটর আছে, অনেক ইউজার আছে, অনেক বেশি ইউজার মান্থলি ভিজিট হয় এবং এটাকে মানুষ বিশ্বাস করে। সো এই ধরনের ওয়েবসাইট থেকে গুগল যখন আপনি লিঙ্ক দিবেন আপনার ওয়েবসাইটে, তখন এটাকে বিশ্বাসযোগ্য লিঙ্ক বলা হয়, লিঙ্কিং বলা হয়, এবং এই ধরনের লিঙ্কিং গুগল পছন্দ করে। সার্চ, সার্চার এঙ্গেজমেন্ট, দিস হ্যাজ ইনক্রিজ ইন ইম্পর্টেন্স অ্যাকর্ডিং টু ফার্স্ট পেজ। অ্যাকর্ডিং টু ফার্স্ট পেজ মানে হলো ফার্স্ট পেজ একটা ওয়েবসাইট, সার্চার্স এঙ্গেজমেন্ট ইউজ বিহেভিয়ার ইজ নাও মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে কোনো কিছু সার্চ দিয়ে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, কোনো গুগল থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, যদি আপনার ওয়েবসাইটে আসে এবং সে 10-15 সেকেন্ডের বেশি সময় ব্যয় করে, তখন এটাকে সার্চার ইন এঙ্গেজমেন্ট বলা হয়। যে ইউজার অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসবে, এসে অনেক সময় কিছুটা সময় ব্যয় করবে, অ্যাটলিস্ট মিনিমাম 15 সেকেন্ড প্লাস, তখন এটাকে গুড সার্চার এঙ্গেজমেন্ট হিসেবে গুগল ধরে নেয়। ইট রিফ্লেক্টস বর্ডার শিফট, গুগল রিওয়ার্ডস পেজেস, মানে গুগল এটাকে পছন্দ করে, এই কথাটাই বলা হয়েছে। টেকনিক্যাল এসইও, ইন্ডেক্সিং অ্যান্ড ক্রলেবিলিটি, প্রপার সাইট আর্কিটেকচার, ক্লিন সাইট ম্যাপ, রিমুভিং ইন্ডেক্স ইস্যুস অ্যান্ড ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে একটু আগে যেখানে দেখলাম ওই যে গুগল, কি বলে, গুগল সার্চ কনসোল, যেখানে ওয়েবসাইট লিংক দেওয়ার পরে, ওয়েবসাইট লিংক সাবমিট করার পরে 2-3 দিন, মানে 72 ঘন্টা 74 ঘন্টা পরে গুগল যখন দেখাবে, দেখো তোমার এই পেজে এই সমস্যা আছে, এই এই ওয়েবসাইটের এই পেজে এই সমস্যা আছে, তোমার এই পেজটাকে আমি ইন্ডেক্স করতে পারতেছি না। ইন্ডেক্স করা মানে কি? ইন্ডেক্স করা মানে হলো সেই পেজের তথ্যটা গুগল তার ডাটাবেজে রাখতে পারছে, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। তো যেটা করতে পারবে না, ক্রোলার রিড করতে পারবে না, তখন বলবে এই পেজে সমস্যা আছে, আমি এই পেজ পড়তে পারতেছি না। সো এই জিনিসগুলা কোথা থেকে দেখা যায়? এই টেকনিক্যাল এসইও গুলা অবশ্যই ফিক্স করতে হবে যখন আপনি সাবমিট করবেন গুগল সার্চ কনসোলে। 3 থেকে 4 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টগুলো দেখাবে এবং সেখান থেকে আপনি এই তথ্যগুলোকে ফিক্স করতে পারবেন। এআই এন্ড মেশিন লার্নিং সিগন্যালস, গুগলস অ্যালগোরিদম ইজ ইনক্রিসাইটলি পাওয়ার্ড বাই এআই, এবং গুগল সার্চ এখন টোটালি এআই বেসড হয়ে গেছে। আমি আপনাদেরকে আগেও বলেছি এটা কথা। আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট ইন্টেন্ট অ্যান্ড ইউজার স্যাটিসফ্যাকশন, এখন সে ওই এআই, আর্টিফিশিয়াল ইন্টেন্ট বুঝতে পারে ইউজার কোন সাইটে গেল, কতক্ষণ থাকলো, এই কন্টেন্টটা কিরকম, গুগল এটাকে ভেরিফাই করে করে দেখে যে আপনার কন্টেন্ট কতটুকু ইউনিক, কিভাবে আপনি কন্টেন্টটা লিখছেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করছেন কিনা, এবং ইউজার ইন্টেন্ট মানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে, এবং ইউজাররা যারা খুঁজতেছে, যে তথ্য খুঁজতেছে, সেই তথ্যের সঙ্গে আপনার ওয়েবসাইটের, সার্ভিসের, প্রোডাক্টের তথ্যের মিল আছে কিনা, এই বিষয়গুলোকে গুগল গুরুত্ব দেয়। এআই ফ্রেন্ডলি কন্টেন্ট, কন্টেন্ট দ্যাট ওয়েল স্ট্রাকচার্ড, মানে খুব সুন্দর করে স্ট্রাকচার করা, ফরম্যাট করা। আপনি 2 লাইন লিখে মাঝখানে 5 লাইন গ্যাপ দিলেন,
এইভাবে না, ওয়েল স্ট্রাকচার একটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখতে হবে, ওই প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, লং টেল কিওয়ার্ড থাকতে হবে, শর্ট টেল কিওয়ার্ড থাকতে হবে। এই বিষয়গুলোকে যত বেশি আপনারা ইমপ্লিমেন্ট করবেন, ওয়েবসাইটের কন্টেন্ট লেখার জন্য কিভাবে লিখতে হয়, কন্টেন্ট রাইটিং ফিচার একটা মডিউলে আমি দেখাই দিব না আপনাদেরকে, আমি জানি না আমি পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, এবং আমি চেষ্টা করবো দেখাইতে, ঠিক আছে? আচ্ছা, তো এই এআই এখন বুঝতে পারে যে আপনার কন্টেন্ট কতটুকু ভালো, কারণ গুগল তার এআই কে এইভাবেই তৈরি করছে যাতে অটোমেটিক সিস্টেমে এই বিষয়গুলোকে সে মেজার করতে পারে। শার্প ফিচার্স, শার্প মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। শার্পের ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ফিচার্স। মানে গুগলে যখন আমরা কোনো কিছু লিখি, লাইক ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা, এই যে রেজাল্ট যেগুলো আসে 1 2 3 4 5 6, এগুলাকে বলা, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ফিচার। জিরো ক্লিক অপটিমাইজেশন, as Google increasingly in increasingly shows answers directly, AI overviews feature snippets optimized for this zero click result can help you appear in them। আচ্ছা, এই গুগল গুগলের জিরো ক্লিক অপটিমাইজেশন হচ্ছে এআই ওভারভিউজ। এআই যখন আপনার কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্টটাকে মেজার করে গুগলে ইন্ডেক্স করে, সে যখন দেখে যে এখানে কোনো ভিজিটর হচ্ছে না, তখন সে অটোমেটিক্যালি আপনার কোনো না কোনো পেজকে, যে পেজের মধ্যে অনেকগুলো পেজ থাকে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ওই যে কোনো, যে পেজটার কন্টেন্টটা আপনি ভালো লিখেছেন, সেই পেজটাকে গুগল চেষ্টা করে কিছু কিছু ইউজারের কাছে দেখানোর জন্য। তখন দেখাইলে হয় কি, ওই মনে করেন 10 জনকে দেখাইলে, 10 জনের মধ্যে যদি 8 জন ক্লিক করে, তাহলে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো। 10 জনের মধ্যে যদি 2 জন ক্লিক করে, তাহলে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো না। কারণ সে দেখছে, দেখাও এটা থেকে চলে যাচ্ছে, 3 সেকেন্ডের কম সময়ের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে লেফট করতেছে। সো এই সব কিছু মিলায়া যখন গুগল এটাকে মেজার করে, তখন ধরে নেয় আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো না। ইউজিং FAQs মানে স্কিমা, এই স্কিমা মার্কআপ, স্কিমা তৈরি হয় কখন? আমি আপনাদেরকে স্কিমা মার্কআপের বিষয়ে একটা জিনিস দেখাইছিলাম। গুগলে যখন আপনি সার্চ দিবেন, এই যে মনে করেন একটা প্রতিষ্ঠান আছে, এখানে লিনাক্স আইটি, এখানে কোর্স, হোম পেজ, মেগা মেনু, এর মধ্যে যে স্ট্রাকচার অনুযায়ী ঠিক ডোমেনের আন্ডারে এবং এই ওয়েবসাইটের অন্যান্য তথ্যগুলা যে দেওয়া আছে না, এগুলাকে স্কিমা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। এবং এটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ যখন করা হবে, তখন আমি দেখাবো এই স্কিমা মার্কআপ কিভাবে করতে হয়, স্ট্রাকচার্ড কন্টেন্ট। এবং এই স্ট্রাকচার কন্টেন্টটা গুগল চায় যে এটা আপনি ইমপ্লিমেন্ট করেন। সার্চ ইন্টেন্ট, ইউ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যাচিং ইউজার ইন্টেন্ট, ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, নেভিগেশনাল, ইজ নেভিগেশনাল, এই ইনফরমেশনগুলো যখন, মানে আন্ডারস্ট্যান্ডিং ম্যাচিং ইউজার ইন্টেন্ট, গুগলের মধ্যে কোনো ইউজার যখন কোনো তথ্য তার নিজের মতো করে খুঁজে, এবং একটু আগেই কথাটা বলছি, আবারও বলতেছি, এবং আপনার প্রোডাক্ট ও সার্ভিসের সঙ্গে যদি মিল থাকে, তখন আপনার এই ওয়েবসাইটটাকে ওই ইউজার যেভাবে সার্চ করছে সেইভাবে চিন্তা করে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা লিখতে হবে। তখনই গুগল আপনার ওয়েবসাইটটাকে গুগল ফার্স্ট পেজে শো করবে। বিল্ডিং টপিক্যাল অথরিটি, ওয়েবসাইট দ্যাট ডিপলি কাভার টপিকস, টপিক ক্লাস্টার্স, এই বিষয়গুলোকে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আজকে একটু ফাস্ট যাচ্ছি, এখানে অন্য কোনোভাবে নিয়েন না, কারণ আমাকে টপিক গুলাকে ক্লোজ করতে হবে। আর আমার কথা বলার, আমি ক্লাসের পাশাপাশি আপনাদেরকেও বাসায় পড়তে হবে। আমি তো আপনাদেরকে সব একদম মানে বুঝায় দিব, এবং না বুঝলে আমি সেটা 10 বার বলবো, কোনো সমস্যা নাই। বাট আজকের টপিক আমাকে আজকে এসইও শেষই করতে হবে, যে কারণে আমি এসইওর আদ্যপান্ত যা আছে এইটা নিয়ে লাস্ট ক্লাস বানাইছি, কারণ আপনাদেরকে নেক্সট ক্লাসে আমার ইউটিউব দেখাইতে হবে আমাকে যেভাবে বলা হয়েছে। সো আই এম ট্রাইং মাই বেস্ট, বাট আমি আজকে দ্রুত করতেছি, কোয়ালিটি খারাপ করে ফেলছি, এই ধরনের চিন্তা করার কিছু নেই, কারণ আজকে অনেক কিছু বলতে হবে টপিক, এই জন্য আমি বলে যাচ্ছি। প্রয়োজনে আপনারা খাতা কলম নিয়ে বসেন। আমি যে টপিকগুলো বলতেছি যদি বুঝতে অসুবিধা হয়, আমি শেষ করার পরে আমরা আবার যাব, আবার ওই টপিকগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। ওকে, ফাইন। টপিক্যাল অথরিটি, আমি এই টপিক্যাল অথরিটিটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার কাছে মনে হয় যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আসলে বেশ কয়েকটা ক্লাস নাই তো, এক ক্লাসের সঙ্গে আরেক ক্লাস মিস করে ফেলি, তারপরে আমি টপিক্যাল কন্টেন্টটা খুব দ্রুত আপনাদেরকে বলে যাই। টপিক্যাল কন্টেন্ট মানে হলো, মনে করেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন ডিশ আছে, মেইন ডিশ, স্টার্টার, মেইন ডিশ। মনে করেন কি মেইন ডিশ কি মনে পড়তেছে না এই মুহূর্তে, আরে মোরগ পোলাও, মোরগ পোলাও আছে, হ্যাঁ। তো এই মোরগ পোলাও নিয়ে আলাদা একটা পেজে আপনি মোরগ পোলাওয়ের ছবি দিয়ে, ছবিটাকে অপটিমাইজ করে, মোরগ মোরগ পোলাওটা কি স্পেশালিটি, বাসমতি রাইস আছে এটার মধ্যে, এটার মধ্যে দেশি মুরগি ইউজ করা হয়, এই সব তথ্য মানে অ্যাকচুয়ালি কি পেজ, অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা হলো রেস্টুরেন্টের ওয়েবসাইট। তারপরে হোম পেজ আছে, হোম পেজের মধ্যে তার সব তথ্য আছে, কি কি স্টার্টার, মেইন মেইন কোর্স, স্টার্টার, মেইন কোর্স, এবং আরেকটা কি, স্টার্টার, মেইন কোর্স, লাস্টেরটাকে কি বলে, ডেজার্ট, ডেজার্ট, এই সবগুলো তথ্য আছে। এবং মেইন কোর্সের মধ্যে আছে মনে করেন 10টা, স্টার্টারের মধ্যে আছে 15টা। তো ওই 15টা খাবারের আলাদা আলাদা পেজ আপনি যখন করবেন, এবং ওই পেজ থেকে আবার হোম পেজে আসবে, দিস ইজ কল building topical authority website that depends cover a topic cluster, pillar cluster, cluster content. Those have to connect each other, এগুলো একটা আরেকটার সঙ্গে কানেক্ট থাকতে হবে, তাহলেই আপনার ওয়েবসাইট ভালো ট্রেন্ড করবে। দিস ইজ অ্যাকচুয়ালি হাউ গুগল ওয়ার্কস। ট্রাস্ট অ্যান্ড রেপুটেশন, ওয়েবসাইটটাকে দেখা বিশ্বাসযোগ্য হইতে হবে যে না, এটার মধ্যে আমি যদি পেমেন্ট করি আমার পেমেন্ট মাইট যাবে না, এইটার এই ওয়েবসাইটের মধ্যে এইচটিটিপিএস আছে, আপনি যদি কোনো ওয়েবসাইটে ঢুকেন খেয়াল রাখবেন এইচটিটিপি এর সঙ্গে এস আছে কিনা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউরিটি, এইচটিটিপিএস। ওকে, তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলা ট্রাস্ট এবং রেপুটেশন বৃদ্ধি করে। ভিজুয়াল, মাল্টিমিডিয়া কন্টেন্ট, ইউজ হাই কোয়ালিটি ইমেজেস, অবশ্যই ভালো কোয়ালিটির ইমেজ ইউজ করতে হবে, তবে এই ইমেজটা আবার খেয়াল রাখতে হবে যাতে লার্জ কন্টেন্ট ফুলে চলে না যায় গুগলের কাছে, এটা লোড হইতে যাতে সময় না নেয়। এখন আমি যখন ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ভালো কোয়ালিটির কন্টেন্টকে খুব দ্রুত লোড করা যায়, ওয়েব পেজে দেওয়া যায়, এই জিনিসগুলো আমি দেখাবো। ভিডিওটা যাতে লোড হইতে সময় না নেয়, এটা সার্ভারে রাখবেন না, বরঞ্চ ইউটিউবের লিঙ্ক দিলে এটা সার্ভারের উপর, আপনার পেজের উপর লোড কম হয়। সো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। অপটিমাইজিং মিডিয়া, অল্টার টেক্সট, মনে আছে কি বলছিলাম, অল্টারের ফুল ফর্মটা কি, অল্টারনেটিভ টেক্সট। একটা ছবির সঙ্গে অবশ্যই একটা ছবি, ভিডিও, যে কোনো কন্টেন্টই দিন না কেন, প্রত্যেকটা কন্টেন্টের সঙ্গে অল্টার এইচটিএমএল ট্যাগ, আমি যখন আপনাকে এইচটিএমএল দেখাছিলাম আমি বলেছিলাম এইচটিএমএল অল্টার ট্যাগটা আপনাদেরকে দিতে হবে। ক্যাপশনস, ভিডিও ট্রান্সক্রিপশনস is still important so Google can understand and index them. ভিডিও ট্রান্সক্রিপশন, ভিডিওর মধ্যে কি আছে না আছে এটার জন্য আলাদা একটা ট্রান্সক্রিপশন ট্যাগ আছে, সেই তথ্যগুলোকে অবশ্যই দিতে হবে। ওয়াই এসইও ম্যাটার্স ফর এভরি বিজনেস, প্রত্যেকটা বিজনেসের জন্য কেন এসইও ইম্পর্টেন্ট। 1 নাম্বার, ভিজিবিলিটি অ্যান্ড অনলাইন প্রেজেন্স, মোস্ট কাস্টমার স্টার্ট দেয়ার সার্চ অন গুগল। ম্যাক্সিমাম ইউজার, আমরা যারা কোনো কিছু কিনতে চাই হয়তো ফেসবুকে সার্চ দেই, কিন্তু এই সাউথ ইস্ট এশিয়া মানে এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এর বাইর হয়ে গেলে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাইর হলে এই সাউথ ইস্ট এশিয়ার বাইরে
যারা কোনো কিছু সার্চ করতে চায় তারা ম্যাক্সিমামই গুগল ইউজ করে, বাংলাদেশেও এখন ইউজ করে। সো অনলাইনে থাকার জন্য, আপনি অনলাইন আপনার ভিজিটরের জন্য, আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট বিক্রি করার জন্য, আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট বিক্রি করার জন্য যত ধরনের ইনফরমেশন আছে এগুলো গুগলে হুম, এগুলা গুগলে দিতে হয়। গুগলে সাবমিট করতে হয়। একটু আগে যে দেখাইলাম গুগল সার্চ কনসোল, সেখানে দেওয়ার পরে আপনার এই সাইট ভিজিবিলিটি হবে। আপনার প্রোডাক্ট ও সার্ভিস রিলেটেড যখন কেউ সার্চ করবে, সার্চ ইঞ্জিনের বেনিফিট এটাই যে ওয়েবসাইটে, সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা আসবে। বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। তারপরে হচ্ছে ব্রিং হাই কোয়ালিটি ট্রাফিক। আপনার হাই কোয়ালিটি ট্রাফিক কাদেরকে বলা হচ্ছে? হাই কোয়ালিটি ট্রাফিক হচ্ছে যারা কোনো কিছু খুঁজতেছে, আপনার ওয়েবসাইট যে সার্ভিস অথবা প্রোডাক্ট রিলেটেড, সেই সার্ভিস অথবা প্রোডাক্ট রিলেটেড কেউ যদি আসে, আপনার ওয়েবসাইট যদি ট্রাস্টওয়ার্দি হয়, আপনার ওয়েবসাইট যদি ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই ইউএক্স যদি ভালো হয়, আপনার ওয়েবসাইট দেখতে ভালো হয়, বিশ্বাসযোগ্য হয়, ফেসবুকে ভালো লাইক কমেন্টস থাকে, তাহলেই না সে আপনার এখান থেকে কিনবে। সো এবং যারা খুঁজতেছে তারা এইসব দেখেই কিনে। তো যারা কিনবে তাদেরকে হাই কোয়ালিটি ট্রাফিক বলা হচ্ছে, বা যারা আপনার সঙ্গে যোগাযোগ করবে বা রেগুলার ভিজিট করবে তাদেরকে হাই কোয়ালিটি ট্রাফিক বলা হচ্ছে। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ভিজিটর, এগুলা একই জিনিস, বাট ইট ডিপেন্ডস। ট্রাফিক কখন? সংঘবদ্ধ দল, আপনারা মনে করেন এই ক্লাসে আজকে যারা আছেন সবাই মিলে যদি এখন ইনবক্স একাডেমিতে যান, তখন এটা হয়ে যাবে ইনবক্স একাডেমির জন্য একটা ট্রাফিক। ইউজার, মনে করেন এই ইনবক্স একাডেমিতে আপনারা রেজিস্টার্ড আছেন, আপনারা গেছেন, কে লগ ইন করছেন, তখন হয়ে যাবেন আপনারা ওই ওয়েবসাইটের জন্য ওই ওয়েবসাইটের ইউজার। ভিজিটর কারা? মনে করেন প্রথম আপনি গেছেন, আপনি ওয়েবসাইটটা প্রথম ভিজিট করতেছেন, আপনারা সবাই যারা ক্লাসে আছেন প্রথমবার ইনবক্স একাডেমিতে গেছেন, এবং সবাই সংঘবদ্ধভাবে যাওয়ার কারণে আপনাদেরকে তখন বলা হবে ওয়েবসাইট ভিজিটর। আপনারা ওয়েবসাইট ভিজিট করতেছেন, ঘুরতেছেন, ঘুরে দেখতেছেন ওয়েবসাইটে কি কি আছে, কি কোর্স আছে। ইমপ্রুভস ইউজার এক্সপিরিয়েন্স। এসইও ইনক্লুডস ফাস্টার লোডিং স্পিড, মোবাইল রেসপন্সিভনেস। এসইও এই জিনিসগুলোকে কাভার করে, এবং এই জিনিসগুলো কাভার করলেই, জিনিসগুলো কি, মোবাইলে দেখা যায়, ভালো নেভিগেশন মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য লিংক দেওয়া আছে, যে হোম পেজে এখান থেকে ক্লিক করলে হোম পেজে যেতে পারবো, কন্টাক্ট পেজে ক্লিক করলে এখান থেকে ক্লিক করলে কন্টাক্ট পেজে যেতে পারবো। দিস ইজ কল্ড নেভিগেশন অথবা লিঙ্কিং। দিস ইমপ্রুভস ইউজার এক্সপিরিয়েন্স এন্ড ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। এগুলাই একটা ইউজারের কাস্টমার স্যাটিসফ্যাকশন, মানে ইউজারের ভিজিটরের স্যাটিসফ্যাকশন, ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করে। গিভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ইউর কম্পিটিটরস আর ইনভেস্টিগেটিং ইন এসইও, সরি, ইনভেস্টিং ইন এসইও। মানে আপনি যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা যার জন্য কাজ করবেন, তারাও তো একই ধরনের সার্ভিস গুগলে মানে গুগলে তাদের সার্চ রেজাল্টে আসার জন্য চেষ্টা করতেছে, এবং গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতেছে তাদের ওয়েবসাইটে। সো এটা বেটার যে আপনিও আপনার কম্পিটিটরের পাশাপাশি গুগল সার্চে আপনি আসতেছেন। স্ট্রেংথ লোকাল প্রেজেন্স। আপনার যদি লোকাল বিজনেস হয়, ওই যে জিএমবি, গুগল মাই বিজনেস, এটাকে করার মাধ্যমে আপনি আপনার কল পাচ্ছেন, আপনি কল পাবেন, কারণ এখানে ফোন নাম্বার দেওয়া যায়, ওখান থেকে সরাসরি কল করা যায়। লোকালি যারা সার্চ করে নিয়ার রেস্টুরেন্ট নিয়ার মি, অথবা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোর্স ইন ঢাকা, ওইখান থেকে কল আসবে। তো এগুলাকে বলা হচ্ছে হাই ট্রাফিক এবং হাই ইনক্রিজ ফুট ট্রাফিক। মানে ফুট ট্রাফিক মানে এখানে কি, ওই যে লোকালি সার্চ করে যখন আসতেছে, যেমন আমি একটু আগে এক্সাম্পল দিলাম, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোর্স ইন ঢাকা, এটা দেওয়ার পরে যদি ইনবক্স একাডেমির ওই গুগল মাই বিজনেসটা আসে, গুগল মাই, সরি, ইনবক্স একাডেমি তো রংপুরে, আপনি রংপুরে বসে যদি আপনি লিখেন যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোর্স ইন রংপুর, তখন গুগলে আপনার ইনবক্স একাডেমি আসলো, আসার পরে আপনি ওখানে কল বাটনে ক্লিক করলে আপনি ফোন করতে পারলেন। সো দিজ আর দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট। আপনাকে ওখানে দিতে হবে গুগল মাই বিজনেসে। দেওয়ার দিলেই আপনি ওখান থেকে ট্রাফিক পাবেন। সাপোর্ট লং টার্ম গ্রোথ। এসইও ইজ নট ওয়ান টাইম টেকটিক। টেকটিক বলতে এখানে বলা হয়েছে টেকনিক অথবা টেকটিক, এগুলো সমার্থক শব্দ। অথবা বাংলায় যদি বলতে চাই, আম, পন্থা। এটা ওয়ান টাইম, এক মানে ওয়ান টাইম আর লং টাইম বুঝেন তো আপনারা, না? ওয়ান টাইম মানে এটা ওয়ান টাইম, গ্লাসে পানি খান না, চা খান না, কফি খান না, তো ওইটা একবার চা খাইয়া ওইটাকে ফালাই দিতে হয়। তো একবার এসিও করলে এটাকে ফালাইতে হবে না, একবার এসিও করলে এটা লং টাইম, সারা জীবন
আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবে। ইনক্রিজ সেলস এন্ড কনভার্সন, ডেফিনেটলি আপনি যদি গুগলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই টেকনিকটা ইমপ্লিমেন্ট করেন, এখান থেকে লং টাইম ভিজিটর আসবে, আইসা যদি তার পছন্দ হয়, সেই পছন্দ থেকে সে আপনার সার্ভিস আর প্রোডাক্টের জন্য আপনাকে কল করবে, অনলাইনে কেনাকাটা করবে। দেন এটা হচ্ছে ইনক্রিজ সেলস এন্ড কনভার্সন। ওয়ার্ক ফর অল বিজনেস টাইপ, সব ধরনের বিজনেসের জন্য এসইওটা খুব গুরুত্বপূর্ণ। হাউ টু রাইট মেটা টাইলস এন্ড মেটা ডেসক্রিপশন, গুগল পিক্সেলস এন্ড কিওয়ার্ড স্ট্র্যাটেজি, কিভাবে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখবেন, এটার মেটা গুগল পিক্সেল রুলের অনুযায়ী। গুগল পিক্সেলটা কি? গুগল পিক্সেল, আন্ডারস্ট্যান্ড গুগল পিক্সেল, গুগল ডাজ নট কাউন্ট ক্যারেক্টার্স। এখন আর গুগল ক্যারেক্টার কাউন্ট করে না, কত ক্যারেক্টারে আপনি টাইটেল লিখলেন সেটা গুগল আর কাউন্ট করে না। গুগল কাউন্টস পিক্সেলস, মেটা টাইটেল পিক্সেলস লেন্থ ইজ অ্যাকচুয়ালি, এই যে টিল সাইন বলে এটাকে, এই টিল সাইন অ্যাকচুয়ালি 580 টু 600 পিক্সেল। পিক্সেল সংক্ষেপে বলি, আগে মনে আছে কি না, যদি আপনারা যারা ডিশ দেখতেন টিভিতে, যদি ডিশের লাইন চলে যাইতো তখন ছোট ছোট ডট দেখাইতো টিভির মধ্যে, মনে আছে? টিভির মধ্যে জি ছোট ছোট ডট আসতো যদি ডিশের লাইন চলে যাইতো, ডিশের লাইন কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যাইতো, জি এখন জি তো ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো ওই ছোট ছোট এক একটা ডট হচ্ছে এক একটা পিক্সেল, এগুলো খুব ছোট, একদম দেখা যায় না। ইভেন আপনার মনিটর, যে আপনি যে মনিটরের সামনে বসে আছেন, ছোট ছোট ডটের মাধ্যমে সম্মিলিতভাবে আমরা এই স্ক্রিনের মধ্যে লেখা ছবি দেখতে পাই। সো দোজ কলস আর পিক্সেল। তো ওই ছোট ছোট পিক্সেলের উপর ভিত্তি করে এখন ক্যারেক্টার কাউন্ট করা হয়। ইট ইউজুয়ালি 50 to 60 ক্যারেক্টার্স, ডিপেন্ডস অন লেটার উইথ। একটা লেটারের প্রস্থ কতটুকু, এটার উপর ভিত্তি করে ক্যারেক্টার কাউন্ট করা হয়। যেমন বড় হাতের ডাব্লিউ ইউজেস মোর পিক্সেল, বড় হাতের ডাব্লিউ মানে বড় হাতের কোনো ক্যারেক্টার যদি আপনি ব্যবহার করেন, এটা বেশি পিক্সেল ব্যবহার করে। ঠিক অপরদিকে ছোট হাতের কোনো ক্যারেক্টার যদি আপনি ইউজ করেন, তখন এটা কম পিক্সেল ইউজ করে। মনে করেন অ্যাজ অ্যান এক্সাম্পল, বড় হাতের ডাব্লিউ লিখলে 5টা পিক্সেল ইউজ করবে, আর ছোট হাতের আই লিখলে 2টা পিক্সেল ইউজ করবে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বললাম। মোর, আচ্ছা, মেটা ডেসক্রিপশন পিক্সেল লিমিট হইল 990 থেকে 1050 পিক্সেল। ইউজুয়ালি নর্মালি 140 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হয়, বাট শুধু ক্যারেক্টারের মাধ্যমে আমরা লিখব না। এইবার মেটা টাইটেল কিভাবে লিখবো আর মেটা ডেসক্রিপশন কিভাবে লিখবো, এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লেখার আগে আমি আগে ডোমেইন নেম চুজ কিভাবে করবেন সেটা একটু এক্সপ্লেইন করি। ডোমেইনের নাম চুজ করবেন যাতে এই মানে কোনো ক্লায়েন্টের জন্য যদি সাজেস্ট করতে হয়, আমি সাজেস্ট করি, আমার কাছে যত ক্লায়েন্ট আছে ম্যাক্সিমামই ওরা ডোমেইন নেম কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে কিনা, এই এসইও ফ্রেন্ডলিনেসের জন্য ডোমেইনটাও অনেক ইম্পর্টেন্ট। আপনি কি ডোমেইন নেম সিলেক্ট করতেছেন? ডোমেইন নেমের সংজ্ঞা কি জানেন? কে বলতে পারবেন? যে ঠিকানায় অনলাইনে কোনো ওয়েবসাইটকে রাখা হয় সেটাকেই বলা হয় ডোমেইন নেম। ডান। আচ্ছা, এখন এই ডোমেইন নামটা কিভাবে সিলেক্ট করবেন, কয়েকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে ডোমেইন নেম কেনার সময়। এক, যদি এটা লোকাল বিজনেস হয়, আপনার বিজনেসের নাম যাতে ডোমেইন নেমের মধ্যে থাকে। লোকেশন যদি দিতে চান আরো ভালো হবে, এটা ছোট হইতে হবে, এটা সংক্ষিপ্ত হইতে হবে, এটা মেমোরেবল হইতে হবে, মনে রাখা যায় এমন হইতে হবে। এই 5টা অবজেক্টিভ মিলাইয়া একটা ডোমেইন নেম সিলেক্ট করতে হয়। ফাইন, গেল। এবং অবশ্যই আপনার প্রাইমারি কিওয়ার্ড কোনটা? আপনার প্রাইমারি কিওয়ার্ড হইল আপনার বিজনেসের নাম। সেই বিজনেসের নামটা অবশ্যই ডোমেইনের মধ্যে থাকতে হবে। যদি থাকে খুবই ভালো, না থাকলে কোনো সমস্যা নাই, এসইও করতে একটু কঠিন হবে আর কি। ডান। এই ছিল ডোমেইন। আমি কেন ডোমেইনটা এক্সপ্লেন করলাম, কারণ মেটা টাইটেলের মধ্যে, মেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার ডোমেইনের নামটা থাকতে হবে, আপনার বিজনেসের নামটা থাকতে হবে, এবং আপনার লোকেশন থাকতে হবে। সো আপনি কিওয়ার্ড রিসার্চ আমি লাস্ট ক্লাসে দেখাইছি। মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করছেন আপনার প্রাইমারি কিওয়ার্ড আর অপশনাল প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড, দুই ধরনের কিওয়ার্ডের কথা বলি। প্রাইমারি কিওয়ার্ড হলো যেটা মূল প্রধান কিওয়ার্ড, সেই প্রধান কিওয়ার্ডটা মনে করেন ডিজিটাল মার্কেটিং কোর্স, সরি, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোর্স, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্স।
এইটার জন্য এটা লং টেল কিওয়ার্ড কি হবে? ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোর্স ইন ঢাকা বাংলাদেশ, এটা হবে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কি? ফ্রিল্যান্সিং কোর্স, এটা শর্ট টেল কিওয়ার্ড। তিনের তিনটা ওয়ার্ডের নিচে যদি হয় সেটাকে শর্ট টেল কিওয়ার্ড বলে, তিনটা ওয়ার্ডের বেশি যদি হয় এটাকে লং টেল কিওয়ার্ড বলে। তো আপনার কিওয়ার্ড আপনি প্রাইমারি কিওয়ার্ড মনে করেন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোর্স আপনার প্রাইমারি কিওয়ার্ড। এখন এই প্রাইমারি কিওয়ার্ডটাকে আপনি কিভাবে করবেন, কি করবেন, কিভাবে টাইটেল বানাবেন? আমি যদি চলে আসি চ্যাট জিপিটিতে, হ্যাঁ চ্যাট জিপিটি যদি আসি, নিউ চ্যাট যদি আমি নেই, নিউ চ্যাটে আমি বললাম মাই ওয়েবসাইট ইজ inbox.academy and I have research, sorry typo হয়েছে, research my keywords which is outsourcing and freelancing course. Write me implemented enable ই হবে, enable, enable meta title and meta descriptions, 10 example, 100% unique। আচ্ছা কি কি লিখলাম এখানে? মাই ওয়েবসাইট ইজ ইনবক্স একাডেমি and I have actually ইনবক্স একাডেমি, আই হ্যাভ রিসার্চ মাই কিওয়ার্ডস। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে লাস্ট ক্লাসে দেখাইছি। কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ইজ মাই মেইন কিওয়ার্ড। রাইট মি গুগল লেটেস্ট SEO strategy implemented 2025 to 2026 and latest Google search technique EAT enable meta title and meta descriptions, অবশ্যই 10টা এক্সাম্পল এবং 100% ইউনিক তুমি আমাকে লিখে দাও। and it must be, কি বলছি আমরা? অবশ্যই গুগল মেটা পিক্সেল, গুগল মেটা পিক্সেল অনুযায়ী আমাকে তুমি মাস্ট বি গুগল মেটা পিক্সেল ফ্রেন্ডলি। এই যে আমি তথ্যগুলা চ্যাট জিপিটির মাধ্যমে আমি লিখে নিচ্ছি, আমি তাকে তথ্যগুলা দিছি এবং সে এই বিষয়গুলা জানে। আমি তাকে না বললে, আমি যদি এই গুগল স্ট্র্যাটেজি এসইও স্ট্র্যাটেজি 2026 না বলতাম তাহলে সে আমাকে এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেড, আমি যদি পিক্সেল না বলতাম, 100% ইউনিক না বলতাম, তাহলে সে আমাকে এইভাবে কন্টেন্ট দিত না। দিস ইজ কল্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এআই ব্যবহার করতে হলে এআই এর প্রম্পট, আমরা যে লিখছি এই কমান্ডটাকে প্রম্পট বলা হয় এবং এই ধরনের অ্যাডভান্স লেভেলের প্রম্পটকে, কমান্ডকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট। মানে আপনি যদি জানেন কিভাবে এই ধরনের অ্যাডভান্স লেভেলের কমান্ড লিখতে হয় তখন আপনাকে বলা হবে প্রম্পট ইঞ্জিনিয়ার। সো এটা আস্তে আস্তে হয়ে যাবে, আমি বিষয়গুলো বলে দিলাম। তো অনেকেই বলে ও ও তো চ্যাট জিপিটি ইউজ করে। লিসেন, কেউ যদি চ্যাট জিপিটি ইউজ করে, চ্যাট জিপিটি ইউজ করার সঠিক নিয়মটা যদি জানে তাইলে সে চ্যাট জিপিটি ইউজ করে না, এআই কে সহায়ক টুল হিসেবে ব্যবহার করলো। সো এখন আমি তাকে বলছি তুমি 10টা এক্সাম্পল দাও এবং আমার যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি তাকে লিখে দিছি। এখন সে আমাকে এই বিষয়ের উপরে
এই যে সব ইএটি এনাবল্ড আমাকে করে 10টা এক্সাম্পল এবং গুগল মিটা টাইটেল গুগল মেটা পিক্সেলের লিমিটেশন অনুযায়ী আমাকে সে লিখে দিবে 10টা মেটা টাইটেল এখান থেকে শুরু হয়েছে। এই যে মেটা টাইটেল 1, মেটা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোর্স ইনবক্স একাডেমি। এখানে কি মিসিং আছে? লোকেশন মিসিং আছে। কেন? লোকেশন যদি দেওয়া হয় বাংলাদেশ, ঢাকা অথবা রংপুর, তাহলে সে ওই লোকালি সার্চে সে কি হবে? লোকালি ইন্ডেক্স হবে। দ্যাটস হাউ ইউ হ্যাভ টু রাইট। আমার ডোমেইনের মধ্যে আমার লোকেশন না থাকলেও আমার টাইটেলের মধ্যে অবশ্যই আমার লোকেশন থাকতে হবে, আমার বিজনেসের নাম থাকতে হবে, আমার প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে। দিজ আর দ্য ইনফরমেশন ওয়েন ইউ রাইট এনি মেটা টাইটেল। সো ইউ, এখানে আবার বিডি দিছে, বাংলাদেশ দেয় নাই, কারণ বাংলাদেশ দিলে মেটা পিক্সেলের বেশি হয়ে যাবে। এখন মেটা পিক্সেল ঠিক মতো হইল কিনা সেটা আমি কিভাবে চেক করব? মেটা পিক্সেল চেক করার জন্য কিছু ওয়েবসাইট আছে। আমি যদি লিখি এখানে, ও আল্লাহ, এই যে গুগলে সার্চ দিলেই হবে, এই যে চলে আসছে। এখন আমাকে সে যে টাইটেলগুলো দিছে, আমি যদি এটাকে কপি করি, আমি কপি করলে এখানে যদি পেস্ট করি, দেখেন এখানে পিক্সেলও লেখা আছে, ক্যারেক্টারও লেখা আছে। আমি যদি এটাকে পেস্ট করি, দেখেন পিক্সেল হচ্ছে 442, ক্যারেক্টার হচ্ছে 50। আমি ট্রেনিং এর পরে যদি লিখি ইন অ্যাট ঢাকা, এই যে ঢাকার পরে স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখেন এখানে ডট ডট চলে আসছে। দ্যাট মিন্স আমি অলরেডি মেটাপিক্সেলের নিয়মের বাইরে চলে গেছি। আই হ্যাভ টু বি, আই মাস্ট হ্যাভ টু বি ইনসাইড ডট, মানে যখনই পিক্সেলের লিমিটেশন শেষ হয়ে যাবে তখন ডট ডট দেখাবে। দ্যাট মিন্স ইটস নট এ গুড মেটা টাইটেল। সো আপনাকে অবশ্যই পিক্সেলের ভিতরে থাকতে হবে। এটা হইতে পারে ইন কোথায়? রংপুর। ওকে। সো এইভাবে মেটা পিক্সেল ঠিক আছে কিনা, ক্যারেক্টার লিমিটেশন দেখবেন না, মেটা পিক্সেল ঠিক আছে কিনা চেক করবেন। ডেসক্রিপশনটা কিভাবে চেক করবেন? লেটস সে মেটা ডেসক্রিপশন, আমি এটাকে নিয়ে আসলাম র্যান্ডমলি, এখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে সে দেখাচ্ছে এতটুকু ঠিক আছে। আমি যদি আরো কিছু লিখি, এই যে এখানে আইসা, তার মানে আপনি আরো কিছু ক্যারেক্টার লিখতে পারবেন। আমি যেহেতু বলছি মেটা পিক্সেল অনুযায়ী সে ওই ক্যারেক্টার লিমিটের মধ্যে দিছে। এখন আপনার এখানে দেখার বিষয় কি আছে? আপনার এখানে দেখার বিষয় হলো আপনার ডোমেইনের নামটা আপনার এই টাইটেলের মধ্যে আছে কিনা, আপনার মেইন কিওয়ার্ডটা আছে কিনা, আপনার ডোমেইনের নেমটা এই ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, আপনার মেইন কিওয়ার্ডটা আছে কিনা। ওকে। টাইটেলটা কি? সর্বপ্রথম যখন ওয়েবসাইট থেকে ক্রোলার থেকে গুগল থেকে ক্রোলার আসে, সর্বপ্রথম সে যায় কোথায়? রবট টিএক্সটি ফাইলে। ওই রবট টিএক্সটি ফাইলে দেওয়া আছে কি? সাইট ম্যাপ। সাইট ম্যাপ থেকে সে চলে আসে ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে সে কি করে? টাইটেলটা পড়ে আগে, তারপরে ডেসক্রিপশনটা করে। এই ডেসক্রিপশনের মানে কি? এই ডেসক্রিপশনের মানে হইল এই সংক্ষেপে যত লিমিট আছে এই লিমিটের মধ্যে পুরা ওয়েবসাইটের তথ্য, আপনি কি সার্ভিস দেন, আপনার সার্ভিসের মূল কারণ কি, কি কি সার্ভিস আপনি দেন, আপনার ওয়েবসাইটের মূল কারণ, আপনার ওয়েবসাইটের মূল সার্ভিস অথবা প্রোডাক্ট কি, এই বিষয়গুলোকে এই 2 লাইনের মধ্যে আপনাকে লিখতে হবে। এই 2 লাইন আর এই টাইটেল দেখে গুগলের ওই ক্রোলার বুঝতে পারে যে এটা আসলে কোন ধরনের ওয়েবসাইট। ডান। এই ছিল আপনাদের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লেখার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। কিভাবে লিখবেন সেটাও আমি দেখাই দিছি। আমি দেখাইছি গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলা হচ্ছে useful tool, premium tool. You can buy them, but I do also use Google Planner and Hrefs and সিমরাশটা বেশি ইউজ করা হয়। এটার মধ্যে অনেক ফিচার আছে। সো আপনারা সিমরাশ এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার, প্রাথমিকভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন এন্ড সিমরাশ ইউজ করতে পারেন। চুজ প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ডটা কি? ওই যে
আমি বলেছিলাম প্রাইমারি কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড। ইউ ক্যান অলসো কল ইট সেকেন্ডারি কিওয়ার্ড অথবা রিলেটেড কিওয়ার্ড আর দ্য সেম নেম। ব্র্যান্ড নেম অবশ্যই থাকতে হবে। ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড অ্যাট দ্য বিগিনিং। প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই প্রথমে ব্যবহার করবেন। কোথায়? যখন টাইটেল লিখবেন এবং মেটা ডেসক্রিপশন লিখবেন। এখানে এক্সাম্পল বলে দিছে, আমি আর এই এক্সাম্পলে যাব না, কারণ আমি আপনাদেরকে দেখাই দিছি, কি বলে দিছি কি কি লিখতে হবে। দিজ আর এক্সাম্পল ফর ইউ টু রিড। আপনাদের পড়াশোনার জন্য এখানে এক্সাম্পল হিসেবে টেক্সট লিখে দিছি, এবং এখানে যা লেখা আছে আমি সেটাই আমার মতো করে বাংলায় আপনাদেরকে বলছি। অ্যাড ব্র্যান্ড নেম অপশনাল বাট রিকমান্ডেড। অপশনাল বাট রিকমান্ডেড ব্র্যান্ড নেম, এই যে একটা ব্র্যান্ডের নাম দিছে, অবশ্যই আপনার, আমি বিজনেস নেম বলছি মানে কি এখানে ব্র্যান্ড নেম। আমি একটু আগে বলছি না, অবশ্যই আপনার টাইটেলের মধ্যে আপনার লোকেশন, আপনার বিজনেসের নাম, ডোমেনের নাম এবং প্রাইমারি কিওয়ার্ড, এই চারটা জিনিস অবশ্যই আপনার টাইটেলের মধ্যে রাখার চেষ্টা করবেন। এই কথাগুলোই আমি বলছি। অ্যাড বেনিফিটস ইউনিক সেলিং পয়েন্ট, অবশ্যই ইউনিক সেলিং পয়েন্ট, বিগিনার ফ্রেন্ডলি, জব ফোকাসড, এক্সপার্ট ইনস্ট্রাক্টর, এই শব্দগুলোকে ব্যবহার করবেন। অ্যাড আ সিটিএ, কল টু অ্যাকশন, লার্ন মোর, এনরোল টুডে, গেট স্টার্টেড। এই তথ্যগুলা যদি থাকে তখন এটার জন্য সহজ হয়। মেটা ডেসক্রিপশন ফর্মুলা, সেম থিং। আমি মেটা ডেসক্রিপশনের ফর্মুলা বলে ফেলছি। এখানে যা আছে এগুলা হলো আপনাদের পড়াশোনার জন্য, আমি বাংলায় বলছি। ক্লাস দেখে, শীট দেখে আপনারা যা বুঝবেন না আমাকে বলবেন। অবশ্যই একটা প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে। একের অধিক প্রাইমারি কিওয়ার্ড ব্যবহার করবেন না। প্রাইমারি কিওয়ার্ড অবশ্যই একটা থাকতে হবে। কিপ টাইটেল উইদিন 518 পিক্সেলস অ্যান্ড 990 পিক্সেলস। ফলো অবশ্যই গুগল মেটা পিক্সেলস। মেক ইট ইউজার ফ্রেন্ডলি, নট জাস্ট কিওয়ার্ড ফ্রেন্ডলি। কিওয়ার্ড ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। ওই যে ইউজার সেন্ট্রিক বলে না, এই জন্যই আমি লিখেছি গুগল টেকনোলজি ইমপ্লিমেন্টেড 2025 এবং 2026। যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি আমাকে লিখে দাও। গুগল 2025 এবং গুগল 2026 স্ট্র্যাটেজিটা কি? ইউজার ফ্রেন্ডলি, ইউজার সেন্ট্রিক, ইউজার ইন্টেন্ট। মানে ইউজার, ইউজার কে, ইউজার কাকে বলতেছি? গুগলে যারা খুঁজতেছে তাদেরকে ইউজার বলতেছি। তারা যেভাবে নিজের মতো করে খুঁজে সেইভাবে তুমি আমাকে লিখে দিও। আমি এটা ওই গুগল স্ট্র্যাটেজি 2025 এবং 2026 বলে এই কথাটাই আমি বুঝাইছি। ওকে। অ্যাভয়েড ডুপ্লিকেট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। ডুপ্লিকেট করবেন না এবং ইউনিক করতে হবে। কারো কাছ থেকে কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে আনলেন, নো, ইট শুড বি অ্যাভয়েডেবল। দ্যাটস ইট। এই ছিল আজকের ক্লাস। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আগে আগে পড়ে নেই কি কি কথা বলতেছেন আপনারা। নো, নো, ইয়েস। গুগল মেজর কি? নূর। আচ্ছা, আমি একটু আনমিউট করি। আপনার এই কোয়েশ্চেনটা আমি বুঝি নাই। গুগল মেজর, গুগল মেজর কোনো শব্দ তো আমি ব্যবহার করি নাই। কি হলো? শাহিন আলম, ক্লোজ ইওর ক্যামেরা। সাউন্ড অফ কেন? জি, সাউন্ড আসে না। যে নাম পরিচিত করে সেটাই ডোমেইন নেম বলে। যে নাম পরিচিত করে না, যে নাম পরিচিত করে সেটাই ডোমেইন নেম না। আমি ডোমেইন নেমের সংজ্ঞা বলছি, রেকর্ডটা শুনিয়েন। আজকের ক্লাসটা খুবই অন্যরকম। আজ কিছু বুঝি। আমি তো আজকে বলছি অনেক টপিক, রাইট ভাইয়া? এই জন্যই আজকে আমি একটু ফাস্ট গেছি। ঘাবড়ানোর কিছু নাই, আমি সবাইকে আনমিউট করতেছি, আপনাদের মন্তব্যটা শুনি। আমি একটু ফাস্ট গেছি, না হলে তো টপিক কভার করতে পারবো না। আমাদের ক্লাসের সময়, ভাই আমাকে ক্লাসের সময় বাইধা দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। আমাকে বলা হয়েছে আজকে এসইও শেষ করতে, আমাকে বলা হয়েছে নেক্সট ক্লাসে ইউটিউব শুরু করতে। তো আমি তো ফলো করতে হবে। এখন ফলো করতে হলে আমাকে একটু ফাস্ট করতে হবে। তারপরেও কয়টা বাজে দেখেন, 9:50। 8টায় শুরু করছি, এখনো আমার হাতে 10 মিনিট সময় আছে। এখন এক্সপ্লেইন করতে যদি আরো আধা ঘন্টার সময় লাগে, আই ডোন্ট মাইন্ড। আপনারা ইভেন পরবর্তী ক্লাসে, আজকে তো আমি দ্রুত বলে গেছি, আপনারা শিট দেখেন, ক্লাসের রেকর্ড শুনেন, নোট করেন, কি প্রশ্ন আছে। দরকার হলে আগামী ক্লাসে আমি 3 ঘন্টার করব, বাট আমাকে তো কাভার দিতে হবে। আমার সাইডটাও আপনাদেরকে বুঝতে হবে। বাট আমি আপনাদেরকে কোনোভাবেই মানে কোনো কিছু মিস করব না। আমাদের ইনবক্স একাডেমির যে কোর্স মডিউল আছে সেই কোর্স মডিউল আমি শেষ করব। প্রয়োজনে 28টা থেকে 32টা ক্লাস যদি আমাকে নিতে হয় আমি নিব, বাট টপিক তো কভার করতে হবে। এই জন্যই আজকের ক্লাসটা একটু
মফিদুল ইসলাম একটু অন্যরকম, হ্যাঁ, একটু ফাস্ট বলছি আর কি, অন্যদিন একটু স্লো বুঝায় বলি, বাট আজকে একটু ফাস্ট বলছি। আমি একটু আনমিউট করি, আপনাদের কার কি কথা বলার আছে আপনারা বলেন। আল্লাহু আকবার। দেন আনমিউট করছি, বলেন কার কি প্রশ্ন আছে, কার কি কথা আছে, বলেন, বলতে থাকেন। কারো কোনো কথা নাই? কারো কোনো প্রশ্ন নাই? কারো কোনো কমপ্লেন নাই? স্যার আসসালামু আমার আলাইকুম। জি মফিদুল বলেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার হচ্ছে কি, আমরা তো স্যার এই জগৎটা একদম অন্ধকার। আপনার জ্ঞানের তুলনায় আমরা শূন্য। তো আপনি এই পর্যন্ত যতগুলো টপিক নিয়ে যতগুলো ক্লাস করাইছেন সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝছি। এমনকি ট্রাই করছি, নিজের প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ নিজেরও ভালো প্রমাণ করছি। কিন্তু স্যার আজকের ক্লাসটা একদম কেমন জানি হয়ে গেল। মফিদুল, আমি বলি, আবারও বলি, টেনশনের কোনো কারণ নাই, আজকে টপিক অনেক বেশি, এই জন্য একটু ফাস্ট বলছি। আপনি রেকর্ডেড ভিডিওটা দেখেন, শিটটা দেখেন, আমি যে পয়েন্টগুলো বলছি, যদি বুঝতে কষ্ট হয় প্রয়োজনে আরো 1 ঘন্টা অতিরিক্ত আগামী ক্লাসে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবো, বাট আমাকে টপিকটা শেষ করতে হবে। এবং শেষ করে আমি নেক্সট ক্লাসে আমাকে ইউটিউব ধরতে হবে। সো আমার 1.5 ঘন্টার ক্লাস যদি 3 ঘন্টা যায়, সমস্যা নাই, আমি এটাকে নেক্সট ক্লাস করে নেবো, বাট আমাকে টপিকটা কাভার করতে হবে, তো এই জন্য আমি ফার্স্ট গেছি। টেনশন করেন না, আমি তো আছি। স্যার যেখানে আপনার কথা স্পষ্ট শুনতে পারবো না বা বুঝতে পারবো না সেখানে আমরা বারবার ট্রাই করলেও আশা করি পিছিয়ে থাকবো। আপনার যে অন্যান্য ক্লাসগুলো আমরা আমাদের গার্ডিয়ানও মাঝে মাঝে আমাদের সাথে বসে থাকে, শুনে মাশাল্লাহ অনেক সুন্দর বোঝায়। কিন্তু স্যার আজকে একটু কষ্ট হয়েছে আর কি। আচ্ছা তারপরেও চেষ্টা করবো স্যার, আপনারও তো এগোতে হবে আমাদের মতো। ঠিক আছে স্যার, সমস্যা নাই। আজকে মনে হচ্ছে আসসালামু আলাইকুম। মফিদুল, আজকে মনে হচ্ছে, 1 সেকেন্ড দাঁড়ান, আমি মফিদুলের সঙ্গে কথা শেষ করি, তারপরে কথা বলবো। আজকে মনে হচ্ছে মফিদুল একটু বেশি মনে কষ্ট পাইছেন। তো এই কষ্টটা নেওয়ার দরকার নাই, আমি বারবার বলতেছি আজকের ক্লাসের টপিকটা বেশি ছিল, এই জন্য আমি দ্রুত বলছি। আমি প্রয়োজনে এটার জন্য আলাদা অতিরিক্ত 1 ঘন্টা সময় দিব, আপনি ক্লাস রেকর্ড দেখেন, শিটটা দেখেন। আমি শিটটা এখন এখানে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আমাদের এই যে মেসেজ আছে না, এখানে যায় কিনা আমি দেখি, আমি দিয়ে দিচ্ছি। আর মনে কষ্ট পাওয়ার কিছু নাই, আমি আসছি এখানে আপনাদেরকে শেখানোর জন্য। সো আমি যথাসম্ভব আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো, এখানে ফাঁকিবাজি করার কোনো অপশন নাই আমার। আর আমার না না, ফাঁকিবাজি এমন এমন করে আমার, কখনো আমি করি না। অভ্যস্তও না। সো সেই ক্ষেত্রে টেনশন করার কিছু নাই, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে মেসেজটা, এই শিটটা দেওয়া যায় কি না। যাবে কি, আচ্ছা গেছে, ওকে। আমি এই শিটটা, দেখেন তো আপনাদের মেসেঞ্জারে চলে গেছে, এই জুমের মেসেজের মধ্যে গেছে কিনা একটু দেখেন তো শিটটা, এসইও ক্লাস ফাইনাল। জি জি স্যার স্যার। আসছে। ওকে, সবাই একটু ডাউনলোড করে নেন কারণ ক্লাস বন্ধ হয়ে, আচ্ছা সজীব বলেন। আমি বলতেছিলাম, জি, এর আগে হচ্ছে একটা ইয়ে দিছিলেন, এটা এখান থেকে নামাইছিলাম, বাট ডাউনলোড দেখায় কিন্তু এটা পরে আর পাই না, এটা মানে ডাউনলোড আর হয়নি। ডাউনলোড এমনি হচ্ছে দেখাচ্ছে এখান থেকে, কিন্তু আসলে পরে ফাইলে যে খুঁজে পাওয়া যায় না আর কি। ও অন্য তখন কোনো তো, দিতে পারেন। আচ্ছা আমি এক কাজ করি, ওয়েট করেন, আমি আপনাদের যে শিটটা আছে না, ক্লাসের শিট, ওখানে আপলোড করি, আমাকে 2 মিনিট সময় দেন, না হলে এটার জন্য আবার আপনারা গ্রুপে কান্নাকাটি করবেন। শিট কই, জি, শিট এটাই পাই ভালো। না। আমি দিচ্ছি মনে হয় দাঁড়ান। ডাউনলোড দেওয়ার সময় ফোল্ডার সিলেক্ট করা হয় নাই, ওই জন্য কোথায় ডাউনলোড হয়েছে আর খুঁজে পাচ্ছেন না। আচ্ছা অসুবিধা নাই ভাই, আমি দিয়ে দিচ্ছি, একটু হোল্ড করেন, গুগল ড্রাইভে আপলোড করি, করে আমি লিঙ্কটা আপনাদের শিটের মধ্যে বসাই দিচ্ছি।
আপনাদের জন্য আমার গুগল ড্রাইভে একটা ফোল্ডার করা আছে, ইনবক্স একাডেমি। 2 মিনিট সময় দেন আমারে, আমি এটা দিয়েই যাচ্ছি। আর এর মধ্যে বলেন কার আর কোনো কথাবার্তা আছে কিনা, আমি একটু শুনি আপনাদের প্রশ্ন যদি থাকে। ইনবক্স একাডেমি। আপলোড এ ফাইল। আর কারো কোনো প্রশ্ন? একটা বিষয় বলতে যাচ্ছিলাম। জি নূর বলেন। বলতেছিলাম আপনি একটা বললেন এখানে যে HTTPS, এটা এসটা আর কি বললেন, এসটা এটা বুঝি নাই। এক্সট্রা থাকলে সিকিউরিটি। কি আর কি, থাকলে কি সমস্যা এটা আর কি? সিকিউরিটি এনাবলড। এস স্ট্যান্ড ফর সিকিউরিটি। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এস স্ট্যান্ড ফর সিকিউরিটি। এই HTTPS-টা থাকতে হবে, থাকলে এখান থেকে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন, এবং এই তথ্যগুলা, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন যে কোনো ওয়েবসাইটে, যদি HTTPS না থাকে, তখন ওই তথ্যগুলা হ্যাকাররা আপনার এই তথ্যগুলা পেয়ে যাবে। তো এটা বাই ডিফল্ট থাকতে হবে, এবং এটা এসইওর অন্যতম একটা রিকোয়ারমেন্ট। বুঝাইতে পারছি? জি, বুঝছি। আচ্ছা, এই অ্যাপসটা কি করতে গেলে, মনে করেন ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার এই অ্যাপসটা কিভাবে সংযুক্ত করা হয়, এটা করে একটা কি করা যায়? এখন আপনি যে কোয়েশ্চেনটা করছেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এটা এটা করতে হয় ডোমেইনের, এটা করতে হয় হোস্টিং এর মধ্যে। ডোমেইন হোস্টিং যখন আপনি কানেক্ট করেন, হোস্টিং এর সঙ্গে হুম, যখন ডোমেইন কানেক্ট হয়ে যায়, হোস্টিং হুম। তখন এটাকে বলে ফ্রি এসএসএল। ওই ফ্রি এসএসএলটা এনাবল করে দিতে হয় ডোমেইনের আন্ডারে, তখন এই অ্যাসটা চলে আসে। এটা একটু যদি আপনি অন্য একটা ক্লাস নিতেন তাহলে ভালো হতো। আরেকটা বিষয় আর কি, এসইও আপনি আর বললেন আজকে থেকে আমি ক্লাস শেষ। চেষ্টা করব, আমরা যখন ওয়েবসাইট দেখব আমি চেষ্টা করব এই জিনিসটা আপনাদেরকে দেখানোর। অবশ্যই চেষ্টা, ওই তখন মনে করবেন যে স্যার আপনি বলছিলেন এই যে ডোমেইন আমরা কিনলাম, বা ডোমেইনের আন্ডারে যে আপনি ওয়েবসাইটটা রাখলেন, এখানে এসটা নোট করে রাখেন। এখন তো ওই ক্লাস না, বাট আমি ওইটা রিলেটেড এসইওর সঙ্গে এই জন্য দেখাইছি। আল্লাহ, আসলে আমি যে বিষয়টা কিভাবে আবার দেব, আমি এই চিন্তা, আমার মাথা ঘুরতেছে আসলে। বা আসলে আমি আজকে ক্লাসটা থেকে আমার মাথা ঘুরতেছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার মাথা ঘুরতেছে ক্লাস দেখে, আমার মাথা ঘুরতেছে আমি কিভাবে এত কিছু মানে শেষ করব আমার বাউন্ডারির মধ্যে। সো না, দেখা যায় আমার আসলে স্যার আমাদের আমাদের শেখার অনেক কিছু আছে। যেমন এশিওটা আপনি আজকে শেষ করে দিলেন, কিন্তু আমাদের তো আরো অনেক প্রশ্ন আছে, যেগুলা প্রশ্ন আর কি মনে হয় আপনি সময় দিতে পারবেন না, আপনি পার্সোনালি ভাবে। অন্য সময় না পাবোই না আপনাকে, আপনি যে ব্যস্ত না থাকেন, না না আপনি খুব না বিজি না না, ম্যান। বিষয় এটা না। আপনার ক্লাসে যদি আপনি আমাকে, আমি ক্লাসের শুরুতেই আগে সবাইকে জিজ্ঞেস করি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা দাঁড়ান, কথা বাড়ানোর আগে আমি বলে ফেলি, আপনাদের শীটের মধ্যে আমি ওই আজকের শীটটা আপলোড করে দিছি, 12, 11, 25-এর। আচ্ছা 12, 11, আমি এটা তো 12, 11 না, এই শীটটা হবে, দাঁড়ান আমি 14তে, 14তে, 14তে। 14 তো কোনো 14 নাই। ক্লাসই নাই। 14 তো কোনো ক্লাসই নাই। এইটা, এই ক্লাসটা ছিল 5, 11-র ক্লাস, তাই না নাকি? জি, জি, পাঁচ হ্যাঁ এগারো হ্যাঁ আচ্ছা ওই আমি, 5 থেকে। হ্যাঁ, 5 11 মনে হয়। আচ্ছা আমি 12, 11 বা 25-এ দিয়ে দিছি। 12, 11, 25-এ এটা আচ্ছা স্যার, সমস্যা ওইভাবেই। নাই, বুঝে বলবো স্যার। 12, 11-তে এসইও ক্লাস ফাইনাল দিয়ে দিছি। আচ্ছা যে কথা বলতেছিলাম, কোথায় ছিলাম বলেন? ও হ্যাঁ, মনে পড়ছে। আমি কিন্তু ক্লাসের শুরুতে জিজ্ঞেস করি কার কি প্রশ্ন আছে। তো আপনারা যদি, এই যে আজকে ক্লাস শেষ হলো, কালকে আবার একটা ক্লাস, এখন কালকের আগে যদি রেকর্ডেরটা পায়া যান এবং এই শীটটা দেখেন,
দেখে কালকে যদি আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু কালকে আগে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো, তারপরে শুরু করব ক্লাস। সো বিষয় ওটা না তো স্যার, বলতেছিলাম মনে করেন আপনি এই যে আগের ক্লাসটা প্রশ্নগুলা কিন্তু আমি অনেকগুলো কনফিউজে আছে, অনেকগুলা রিচার্জ করতেছি, অনেকগুলো আর কি এখনো ট্রাই করতেছি, কিন্তু আগেরগুলো খাইতে পারি নাই। এখন আবার এইটা ক্লাস আবার কেমন কিভাবে খাবো বুঝতে পারতেছি না। যা হোক, আহ, বলতেছিলাম পরে মনে করেন আপনার সবগুলো ক্লাস হয়ে গেল, তখন আমরা স্যার আপনাকে আমার কিভাবে একটা পাবো প্রশ্ন আছে, একটু আচ্ছা, কথা আমি বলতে চাচ্ছি। আসতেছি, আমি কথাটা শেষ করি, একজনের সঙ্গে কথা বলতেছি, আমি শুনবো, সবার কথা শুনবো। সজীব, ক্লাস শেষ হয়ে গেলে ইনবক্স একাডেমির সঙ্গে আমার এরকম কোনো চুক্তি হয় নাই যে আমি আপনাদেরকে সাপোর্ট দিব। এই সাপোর্টটা আপনাদেরকে ইনবক্স একাডেমি দিবে। আপনি স্যারকে জিজ্ঞেস করেন। ক্লাস চলাকালীন আমাকে বলা হয়েছে, ক্লাস আপনি 1 নাম্বার ক্লাস নিলেন, 2 নাম্বার ক্লাসে যাবেন, 2 নাম্বার ক্লাসে গিয়ে আগে 1 নাম্বার ক্লাসের যত সমস্যা আছে এগুলা শুনবেন, সমাধান করবেন, তারপরে ক্লাস নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের শুরুতে আগে এটাই করি। তো আমি এর বাইরে আর কি করতে পারি আপনাদের জন্য বলেন? সাপোর্টটা আপনাদেরকে ইনবক্স একাডেমি দিবে। আর ক্লাস চলাকালীন যে সাপোর্টগুলো হচ্ছে সেটার জন্য তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং আমি করব। যতগুলা ক্লাসই হয় প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি জিজ্ঞেস করব যে কি আপনার কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদের যত ধরনের প্রশ্ন আছে, আপনি বললেন যে, সজীব বললেন যে আপনার বেশ কিছু প্রশ্ন আছে, তো আপনি 8:30টায় জয়েন করবেন। সবার কাছে রিকোয়েস্ট, আমি 8:30টায় শুরু করব, আজকেও শুরু করছি, 8:40-এ শুরু করছি, কিন্তু আগে আমি প্রশ্ন নিছি, নেওয়ার পরে আমি ক্লাস শুরু করছি। আপনি ঘাবড়াইলে হবে না, আপনার প্রশ্নগুলো নোট করতে হবে, করে আমাকে জিজ্ঞেস করতে হবে, তারপরে যদি আমি আপনার আনসার না দিই তাইলে না আপনি আমাকে বলবেন। আমি তো চেষ্টা করতেছি ভাই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস না করেন, চুপচাপ থাকেন, তা আমার কি করার আছে বলেন? জি, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে মানে ক্লাসগুলা ওইখানে বুঝতেছি, বাট দেখে দেখে ট্রাইও করার চেষ্টা করি, কিন্তু আসলে যাই হোক যতটুকু পারি। তবে আপনার কাছে আমার একটা ইয়া থাকবে, সেটা হচ্ছে যে একটা ফুল একটা জব আপনি মানে A to Z কমপ্লিট করে কিভাবে হ্যান্ড ওভার করবেন, মানে করেন আর কি, ওই জিনিসটা একটু A to Z দেখাইলে মনে হয় যে আরো আমরা ক্লিয়ার হতে পারতাম আর কি। এদিকে যে যা শিখেছেন তা তো অবশ্যই শিখতেছি, ট্রাই করতেছি, বারবার চেষ্টা করতেছি, দেখা যাক ইনশাল্লাহ। আপনার আপনার পুরো প্রশ্নটার মধ্যে একটা অংশ আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই বলেন, যেটা হলো পুরো একটা জব আমি করে কিভাবে সাবমিট করি এটা দেখাইতে বলতেছে। জি, আমি বললাম যে মানে একটা কাজ আমাকে দিল একজন করতে, মানে এই কাজটা আমি পুরাটা কিভাবে মানে, যদিও জানি যেগুলো শিখাইলেন এগুলাই আমি ব্যবহার করে কাজটা কিভাবে কমপ্লিট করবো পুরাটা, মানে এটাই বলতে চাইলাম। একটা জিনুইন একটা যদি ইয়া দেখাইতেন, মনে হয় আমার কাছে আরো ক্লিয়ার হইতো আর কি। আচ্ছা, এখন কোন টপিকের উপর এটা দেখাবো? আমরা তো মডিউল বাই মডিউল বাই মডিউল ইউটিউব দেখতেছি, এসইও দেখতেছি, গুগল দেখব, ফেসবুক দেখব, ইনস্টাগ্রাম দেখব, লিঙ্কডইন দেখব। আপনি কোন বিষয়ের উপরে কাজ দেখতে চাচ্ছেন আমার কাছ থেকে? আমি হচ্ছে ইউটিউবের উপরেই একটা ইয়ে দেখতে যাচ্ছি। তো ইউটিউবটা কমপ্লিট করি নাই, নেক্সট ক্লাস হলো ফাইনাল ইউটিউব ক্লাস আগামীকালকে। তাহলে ফাইনাল ইউটিউবের ক্লাসের বিষয়ে আমি কালকে, আমাকে মনে করাই দিন, আমি দেখাই দিব কিভাবে করতে হয়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? মনে করার বিষয়টা বলছিলেন। হ্যালো, হ্যাঁ, নূর বলেন। বলতেছিলাম আপনি কিছু বিষয় বললেন, কন্টেন্ট রাইটিং মনে করে দিবেন, তারপর এআই ফ্যান্টি বাই কন্টেন্ট এটাও মনে করে দিবেন, পরে বলবো, তারপর এক সিমিলা নাকি সেকেন্ড, সিমি। এক সেকেন্ড। কন্টেন্ট রাইটিং এর জন্য আমি বলছি, আমি একটু দেখি আপনাদের মডিউলে আছে কিনা, তারপরও আমি বলছি আমি দেখাবো আপনাদেরকে। আমি জানি না এটা আছে কিনা, কিন্তু আমি যখন বলে ফেলছি আপনাদেরকে দেখাবো, আমি অবশ্যই দেখাবো হাউ টু রাইট কন্টেন্টস। 1 সেকেন্ড, আমি একটু দেখি
আপনাদের এখানে কোর্স মডিউলে কন্টেন্ট রাইটিং মডিউলটা আছে কিনা, কারণ আমি অন্য যেখানে ক্লাস নেই আমার ওইখানে টোটাল কন্টেন্ট রাইটিং তো থাকে, এসইও, কিওয়ার্ড, ডোমেইন, টেকনিক্যাল। আমি আপনাদের কোর্স মডিউলটা দেখতেছি, অফ পেজ লোকাল এসইও, হ্যাঁ, এসইও কন্টেন্ট রাইটিং ফর ব্লগ, আর্টিকেল, কিওয়ার্ড প্ল্যানিং, স্টেবিলিটি, গুগল হেল্পফুল কন্টেন্ট আপডেটস। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং কপি আছে আপনাদের, আপনাদের সব ধরনের কন্টেন্ট রাইটিংই আছে, টেনশনের কারণ নাই। আমি তো ফলো করতেছি কোর্স মডিউল, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করে তাহলে দাঁড়ান, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? এই যে, এই যে কন্টেন্ট রাইটিং বেসিক, ব্লগ, সোশ্যাল মিডিয়া, অ্যাডস, সব কিছুর জন্য কন্টেন্ট রাইটিং আমি রাখছি এখানে। ওকে, ফেসবুক অ্যাডের জন্য, অ্যাড কপির জন্য কিভাবে লিখবেন গুগল এবং ফেসবুকের জন্য, তারপরে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট কিভাবে লিখবেন, এগুলো আছে। সো ভয় পাওয়ার কিছু নাই, আমি তো মডিউল বাই মডিউল লাগাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই এসইওর সব ডান করে ফেলছি, এই যে আমি নোট করে রাখতেছি কোনটা কোনটা দেখাইছি কোনটা কোনটা দেখাই নাই। সো টেনশনের কারণ নাই, এসইও কন্টেন্ট রাইটিং যেহেতু বলছি পরে দেখাবো, তার মানে এটা আছে। আমি কন্টেন্ট রাইটিং একদিনে তো সব দেখাইতে পারবো না ভাই, মডিউল বাই মডিউল যাইতে হবে তো আমাকে, ঠিক আছে না? হুম, হুম। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন, আর কার কোনো প্রশ্ন? দেখেন, আমি ক্লাস শুরু করার আগে প্রশ্ন নেই, ক্লাস শেষ করে প্রশ্ন নেই। আপনাদের এই বিষয়গুলোকে ব্যবহার করতে হবে, এই সুযোগগুলোকে ব্যবহার করতে হবে, কারণ আমি যখন ব্যাচ শেষ করে ফেলবো তারপরে কিন্তু আপনাদের সাপোর্ট আপনাদেরকে নিতে হবে ইনবক্স একাডেমি থেকে। ওই ইনবক্স একাডেমির সঙ্গে এইভাবেই আমার কন্ট্রাক্ট হয়েছে। এখন আমি থাকা অবস্থায় ক্লাসের শুরুতেও আপনাদের প্রশ্ন নিচ্ছি, ক্লাসের শেষেও আমি নিচ্ছি। ইভেন এমন না যে আমি ব্যাচ শেষ হয়ে গেল, আমি কিন্তু আপনাদেরকে নাম্বারও দিয়ে রাখছি। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি কি বলবো না আমি আপনাদেরকে সাপোর্ট দিব না? আমি অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করব, আমি নাম্বারও দিয়ে রাখছি আপনাদের। সো হ্যালো স্যার। আমার সাইড থেকে তো আমি করার চেষ্টা করতেছি। আচ্ছা, হ্যালো। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করি। হ্যালো হ্যাঁ মফিদুল বলেন, একটু জোরে বলেন, আপনার কথাটা অনেক স্লো আসতেছে। স্যার, হচ্ছে কি আমাদের যে এ পর্যন্ত যতগুলো টপিক দেখাইছেন বা শিখাইছেন এগুলা তো আমরা একের পর এক চেষ্টা করে যাচ্ছি এবং আপনার কারণে শিখতে পারছি, কিন্তু আমাদের তো এ পর্যন্ত কোর্স মডিউল অনুযায়ী অনেক কিছু শেখা হয়েছে বা সামনে হবে। কিন্তু স্যার আমি একটু ধারণা নিতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যেহেতু আপনি আমাদের গুরু, আমাদের স্যার, তো আমরা তো এই জায়গায় আপনার কাছ থেকে অনেক কম জানি, কম বুঝি। আমি জানতে চাইছিলাম সেটা, যে আমাদের এতগুলা মডিউলের ভিতরে, এতগুলা টপিকের ভিতরে কোন সেক্টরটা নিয়ে কাজ করলে বাইরের সাথে সবচেয়ে ভালো এবং সহজময় হবে, এটা কারণ হচ্ছে আমরা তো সব অ্যাডভাইস কিছু নিয়েও কাজ গাইডলাইন্স করা তো না, সম্ভব না। আপনার প্রশ্নটা আমি বুঝছি। এই অ্যাডভাইস গাইডলাইনটা আছে কোথায় জানেন? একদম কোর্সের শেষে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আসলে কোনটাতে কোন টপিকে বেশি কাজ আছে, কোনটাতে দ্রুত কাজ পাবেন। এই গাইডলাইনটা আমি কোর্সের শেষে আপনাদেরকে দিব, এটা আমার ধন্যবাদ আমার স্যার। লিস্টেই আছে। আসসালাম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ইনবক্স একাডেমির অনলাইন লাইভ ক্লাসে জয়েন করার জন্য। পরবর্তীতে যারা রেকর্ডেড ভিডিওটা দেখবেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যারা লাইভে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে ক্লাসের শুরুতেও আমি নিচ্ছি, ক্লাসের শেষেও নিচ্ছি, এবং আমার নাম্বারও দিয়ে রাখছি। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।